ওয়েলকাম। এন্ড আমি সাদ ভাইকে ফার্স্টে ওয়েলকাম করতে চাই। আই গেস সবাই তোমরা সাদ ভাইকে চিনো। আমি যদি সাদ ভাইয়ের ছোট করেও একটা ইন্ট্রো দেই, আমার প্রায় 10 মিনিট লাগবে সাদ ভাই জাস্ট অ্যাচিভমেন্ট গুলো, ইসিএ গুলো জাস্ট বলতে বলতে। তো সাদ ভাইকে আমরা সবাই আমরা চিনি। আই গেস প্রিমিয়ার এডুকেশনে যে অডিয়েন্স আছে, কাসিদা ব্যান্ড থেকে সাদ ভাই কিন্তু কাসিদা ব্যান্ডের ফাউন্ডার এন্ড মার্কেটিং হেড। সে কাসিদা ব্যান্ডের ফার্স্টের থেকেই ছিল। এন্ড আমরা অনেকেই আমাদের ধরেন এখন ব্যাক স্টেজে আমাদের টিম মেম্বার যারা আছে সবাই আমরা লাইভ সাদ ভাই কাসিদা ব্যান্ডের যতগুলো শো আছে প্রায় ম্যাক্সিমাম শো দেখা। এন্ড সাদ ভাই কিন্তু গ্লোবাল টিম হিরো ফাইনালিস্ট ছিল 2022-এ। অলসো বেস্ট ডিজাইনার অ্যাওয়ার্ড পেয়েছিল ইলান রেকর্ডস থেকে। অলসো কাসিদা ব্যান্ডের ফাউন্ডারের সাথে সাথে সাদ ভাই মুক্তির ঘন্টা এবং স্পেশাল চিলড্রেন্স এর জন্য স্পেশাল স্টারের ফাউন্ডার ছিল। সো আমি যদি জাস্ট সাদ ভাইয়ের এন্ট্রি গুলো দিতে থাকি অনেকক্ষণ লাগবে। অলসো নক্স কলেজে সাদ ভাই কি কাঁপানিটা দিছে এটা তো তোমরা সবাই দেখতে পারছো আশা করি। সো আমি জাস্ট জেনারেল এন্ট্রি স্কিপ করে সাদ ভাইয়ের কাছে চলে যেতে চাই। সাদ ভাই, ওয়েলকাম টু প্রিমিয়ার এডুকেশন। এন্ড আমাদের অডিয়েন্স অনেকদিন ধরে অপেক্ষা করতেছিল, আমাদের পেজে অনেক মেসেজ আসছে আপনি আসবেন এন্ড কিছু রিসোর্সেস তারা ফ্রি পাবে। সো এক্সপেক্ট করতেছি যে আজকের সেশন থেকে আমরা সবাই সবকিছু শিখতে পারবো। ওয়েলকাম। দ্যাটস গ্রেট। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আমি হচ্ছে যে শিহাবের কয়েকটা জিনিসে করে রাখি, যে কিছু ইনফরমেশন আছে যে একটু কারেক্ট করে দিই। কাসিদা ব্যান্ডের আমি ফাউন্ডার না, এন্ড ফাউন্ডিং মেম্বার, এন্ড তার সাথে হচ্ছে মার্কেটিং হেড আর স্পেশাল স্টারস এর হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলাম। সো এইটা হইতেছে যে কারেকশন, বিকজ কোনো ভুল ইনফরমেশন কার কাছে না যাকে আমি চাই। আচ্ছা, প্রথমত সবাই অনেক অনেক হচ্ছে যে ওয়ার্ম ওয়েলকাম। এত সুন্দর আজকের লাইভে আমি তোমাদের সাথে জয়েন করতে পারছি। এন্ড আজকে হচ্ছে কিছু ইনসাইট আমার পার্সোনালি আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আশা করি হচ্ছে যে এই লাইভটা একটু ইন্টারেক্টিভ হবে। সো আমি আমার অডিয়েন্স যারা আছো তোমরা, তোমাদের সাথে হচ্ছে যে ইন্টারেকশনের ওয়েতে আজকের লাইভে আমি আগাবো, এবং আমি ট্রাই করব আজকের লাইভে বেশ ইন্টারেস্টিং কিছু ইনসাইটস তোমাদেরকে দিতে। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, ওকে, তাইলে এখন হচ্ছে যে শিহাব, তাইলে কি আমরা হচ্ছে যে আমাদের সেশনে ঢুকে যাব? ভাই আমরা আরেকটু আড্ডা দেই, আমাদের সবাই এখন আচ্ছা, ওকে 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 ওকে, সবাই আমার একটু কমেন্ট করে জানাও যে কে কই থেকে দেখতেছো। সো আচ্ছা, আমি আমার আইডিতে একটা শেয়ার দিচ্ছি। আমরা কিন্তু অলরেডি 26 জন আমাদের সাথে অলরেডি আছে। সবাই যদি শেয়ার দিয়ে দেয় এটা 260 জন হইতে পারে। সো সবাইকে আমি শাউট আউট দিচ্ছি। তোমরা শেয়ার দিলে খুবই ভালো হয়। এন্ড রিঅ্যাক্টও দাও, রিঅ্যাক্ট দিলে আমি শাউট আউট দিয়ে দিচ্ছি সবাইকে। অলসো যারা কমেন্ট করছো থ্যাংক ইউ সো মাচ। ফাতেমাতুজ জোহরা কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। অলসো হাসান আলিফ কমেন্ট করছে সালাম শিহাব ভাই। সালাম অভিভাবক সাতপন্থী ভাই। সাতপন্থী ইজ দেয়ার আ থিং? আফিফ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া। থ্যাংক ইউ। নাবিল হোসেন, শাউট আউট টু নাবিল হোসেন, মইনুল সাদিক, কাজী শ্রাবণ, অধ্যয়ন বর্মন, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা রিঅ্যাক্ট দিচ্ছ এন্ড আশা করি এখন শেয়ার দিবা, কারণ তোমরা যত তাড়াতাড়ি শেয়ার দিবা আমরা কিন্তু তত তাড়াতাড়ি ওয়েবিনারটা শুরু করতে পারবো। এন্ড আজকে কিন্তু সাদ ভাই তোমাদের জন্য গিফট নিয়ে আসছে, অনেকগুলা ফ্রি রিসোর্সেস নিয়ে আসছে। তোমরা একটু পরে ইন্টারেস্ট ফর্ম দিব, এন্ড ইন্টারেস্ট ফর্ম থেকে যারা বেশি বেশি কমেন্ট করতেছে আমাদের ওয়েবিনারে আমরা তাদেরকেই দিব। আমরা কিন্তু লাইক আমাদের ব্যাক স্টেজে দেয়ার ইজ এ টিম, আমাদের টিম বসে আছে জাস্ট দেখার জন্য যে কারা বেশি কমেন্ট করতেছে। এন্ড যারা তোমরা বেশি কমেন্ট করতেছো অবভিয়াসলি সাদ ভাইয়ের গিফট তো কম হবে না, তাই না? ভালো ভালো গিফট পাচ্ছ তোমরা, ফ্রি রিসোর্সেস। এন্ড অধ্যয়ন বর্মন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। রাশেদুল ইসলাম, লাইভটা কি থাকবে? আমার নেটের সমস্যার কারণে কথা আসতেছে না, ভেঙে আসছে। লাইভ তো থাকবে অবভিয়াসলি, লাইভ অবভিয়াসলি আমাদের পেজে থাকবে। অলসো লাইভের কোনো জিনিস যদি তোমরা না বুঝো অবভিয়াসলি প্রিমিয়ার এডুকেশনের পেজে অথবা সাদ ভাইয়ের সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারো। আমরা তোমাদেরকে হেল্প করার জন্য অলওয়েজ থাকবো। এন্ড যারা যারা নতুন জয়েন করছো, সাদ ভাই উই হ্যাভ রিচড 41 মেম্বার্স ওয়েবিনারে। আমি মাত্র শেয়ার করছি, দাদা দেখি আলো আসবে। আজকে আলাপ হবে সবার সাথে। নারী টাইপের চলে যায় আমেরিকা, এত তাড়াতাড়ি যাইতে চাইতেছি না, আমি আস্তে আস্তে যাই। আমরা দিগন্ত খন্দকার ইজ দেয়ার, রিয়া মেনশন করতেছে এখান থেকে। সবাই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো, একা একা ইউএসএ যে কোনো মজা নেই। সাদ ভাইকে জিজ্ঞেস করতে পারো, খুবই লোনলি লাগে ওই জায়গায়। সবাই একসাথে যাওয়া, বুঝছো? It's gonna be great.
সবাই শেয়ার দিয়ে দাও, নাহলে ট্রাম্প তোমাদের ভিসা সবাই ক্যান্সেল করে শেয়ার দেবে। দাও, কে কে কই থেকে দেখতেছো বলো। এন্ড অনেক দিন পরে আসলে হচ্ছে যে আবার ক্যামেরার সামনে আসলাম, তো আর নিজেরা লুকায় রাখতে পারলাম না, তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। সো আশা করি হচ্ছে আজকের সেশনটা তোমাদের সবার অনেক কাজে লাগবে। আজকে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, and what Premier Education is doing, it's amazing. And mainly এখানে কানেক্টেড আছে শারিয়ার আবরার হিমেল। I'm very like ও কি পরিমাণ হেল্পফুল একটা পারসন that I know. So এই তো ব্র্যান্ড এভরিথিং ওভারঅল খুব ভালো করবে ইনশাআল্লাহ। বলো শিয়া। ইনশাল্লাহ, যেহেতু হিমেল ভাইয়ের কথা আমরা তুললাম, হিমেল ভাই এসে গেছে, আমি হিমেল ভাইকে অ্যাড করে দিতে। ওয়েলকাম শারিয়ার আবরার হিমেল। হিমেল ভাই, ওয়েলকাম টু আওয়ার ওয়েবিনার। আপনার ওয়েলকাম করার কথা ছিল আমাদেরকে, আপনার বাড়ি এটা। ওকে, কথা কি শোনা যাচ্ছে আমাদের? হ্যাঁ, হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই আশা করি ভালো আছে। একজন জয়েন করছে, ফাইরাজ আরাবিন তুহিন ফ্রম কুমিল্লা। এন্ড সাদ ভাই, ওয়েবিনারের শুরুতে আপনার জন্য একটা কোশ্চেন এসে পড়ছে। অর্ণব নান্দি এহসান আজ করছে যে, ইজ দেয়ার এনি ওয়ে টু টক উইথ সাদ ভাইয়া অন ওয়ান এন্ড ওয়ান সেশন? আচ্ছা, আমারে প্রথমে প্রুফ করতে হবে যে ইজ ইট ওয়ার্থ ইট। আই এম জাস্ট কিডিং। হ্যাঁ, কথা বলতে পারবা, বাট তার আগে হচ্ছে তোমার ইন্টারেস্ট, মানে তোমার কোশ্চেনস কি এন্ড এভরিথিং, হোয়াট ইউ ওয়ান্ট টু নো এন্ড হোয়াই ইউ ওয়ান্ট দ্য সেশন, সেটা আমাকে বলতে হবে। হাউ অ্যাবাউট এ টেইলার? তো তুমি কমেন্টে কিছু ইন্টারেস্টিং কোশ্চেন আস্ক করো, উই উইল থিংক অ্যাবাউট ইট। যদি তোমার কোশ্চেন গুলো অতটুকু ইন্টারেস্ট হয়। কাজী শ্রাবণ, হিমেল ভাইয়া সাদ ভাইয়া দুই গট এ সেশন। আমাদের শ্রাবণ বসকে নিয়ে আসবো। আমাদের পুরো প্রিমিয়ার যত এডিট দেখো, যত সুন্দর এডিট দেখো, তার পিছনে আমাদের শ্রাবণ বসের অনেক বড় হাত আছে। আমাদের এখানে তো অলরেডি গোটেড লেভেল দুইজন, মানে একজন বসে আছে আমাদের সুন্দর। সো সাদ ভাইও কিন্তু আমাদের অলসো। সাদ ভাই অনেক ভালো রিড করতে পারে। সমুদ্র পাড় থেকে মানুষ জয়েন করতেছে, কক্সবাজার থেকে আসে। সেরা সেরা, সবাই শেয়ার করে দাও। মানুষ দেখতেছে এখানে। তো আই থিং আমরা আমাদের ইম্পর্টেন্ট সেশনে চলে যেতে পারি। 100 people reach করছো, বুঝছো? So we can go with our session. আচ্ছা, সো একটা জিনিস নিয়ে বলে আর কি, যেমন আমাদের অ্যাপ্লিকেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হইতেছে স্টোরি টেলিং এন্ড ভালো মতো ক্রাফটিং। লাস্ট ইয়ার সাত কিন্তু অ্যাপ্লাই করছিল, কিন্তু অ্যাপ্লিকেশন খুব একটা ভালো হয় না এন্ড ভালো একটা স্কলারশিপ সিক করতে পারে নাই। তখন আর কি আমার সাদের সাথে কিন্তু দেখা হয়েছে এই কথাবার্তায় আলাপ নিয়ে, যে লাস্ট ইয়ার ওর কি হয়েছিল। আমি বললাম তোমার তো ইসি অনেক ভালো, আমি জানি যে সাদা অনেস্টলি সব একবার রিয়েল ইসি সব ভালো জিনিস, কিন্তু এরকম ধর কোনো কারণ না। তো আমি দেন দেখলাম যে অ্যাপ্লিকেশন ভালো মতো ক্রাফট না, জাস্ট একটু আইডিয়া দিলাম যে তুমি ভাবে সবকিছু ক্রাফট করো, গোছাও। দেন সালামিন এত বড় স্কলারশিপ হিট করলো। এর জন্য সবসময় তোমাদের বলি যে ভালো মতো ক্রাফট করা অ্যাপ্লিকেশন বা সবকিছু সুন্দর মতো গোছানো, এর মধ্যে একটা আলাদা একটা ইয়ে আছে। কারণ একসাথে তো 10 থেকে 15 জন অ্যাপ্লাই করতেছে, তোমাকে কিভাবে তারা আলাদাভাবে বুঝবে। আর একটা জিনিসই তোমার ভয়েসটাকে রেইজ করা, তোমার ভয়েস দিয়ে তাকে পৌঁছানো। তো তোমরা সেটা কিভাবে করবা, সাদা আজকে সেটা নিয়ে ডিসক্রাইব করবে, এন্ড আমিও আছি তোমাদের কলেজ অ্যাপ্লিকেশনের কোশ্চেন বা অল দো স্টাফ নিয়ে অ্যান্সার করার জন্য। আশা করি আজকে সেশনে আমরা অনেক কিছু শিখতে পারবো এন্ড জানতে পারবো, যেটা তোমাদের আসলে হেল্প করবে। কিছু কিছু ইনসাইডার যেটা আসলে 300-400 কে এরকম পেইড কোহর্টে থাকে, বাট যেগুলো আসলে বাইরে জানা যায় না। তো আমরা সেগুলো আজকে আমাদের এই ফ্রি একটা সেশনে বলবো আর কি। সবাই থাকো, আশা করি সবার কাজে লাগবে। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যে সেশনটা যেটা হবে, আশা করি সবার অনেক হেল্প হবে। তো সাত স্টার্ট করো। আচ্ছা, ওকে। সো আপাতত আড্ডা মোড থেকে আমরা এখন প্রোডাক্টিভ সেশনের মধ্যে ডাইভ দিব। তো শিহাব, আমার প্রেজেন্টেশনের যে অ্যাক্সেসটা ওইটা মনে হয় নাই, এটা একটু দেখো তো। আচ্ছা, প্রেজেন্টেশনের আগে একটু বেসিক কিছু জিনিস বলে নেই। ওকে, প্রেজেন্টেশনটা একটু পরে অন করো, দাঁড়াও। ওকে, শিওর। আমি ওকে। সো নাও আমি যে জিনিসটা বলতে চাই যে প্রথমত এই যে হিমেল বললো, অলরেডি এর আগের বছর আমি মানে 2023-এ অ্যাপ্লাই করছিলাম, বাট ওটা সাকসেসফুলি এনরিচ করতে পারিনি। রিজন হইতেছে আমার কলেজ লিস্ট ছিল একদম খুব মেসড আপ, এন্ড অ্যাপ্লাই এর পুরো প্রসেসের মধ্যে আমার মানে আমি প্রায়োরিটিস গুলো সেট করা, ওরকম প্ল্যানিং করে অ্যাপ্লাই করা, সেই জিনিসটা আমার করা হয় না। আর মেন্টর ছাড়া ছিলাম, যে লাইক কেউ একজন মেন্টর রেখে প্ল্যান করতেছে, গাইড করতেছে, এইরকম প্ল্যান ছাড়া হচ্ছে যে আগের বার অ্যাপ্লাই করার কারণে অনেকগুলো প্রবলেম আমার ফেস করতে হয়েছিল। সো আফটার দ্যাট I talked with Himel, যে হিমেল এই হলো অবস্থা, do whatever you want and কেমনে কি করতে একটু দেখো। সো what Himel did, যে প্রত্যেকটা ডেডলাইনের আগে he told me যে ভাই এটা হইতেছে, এটা নেক্সট ডেডলাইন,
আচ্ছা এইটা কিন্তু এখন কিন্তু আমাদের অ্যাপ্লাই করে ফেলতে হবে, এখন কিন্তু আমাদের ইন্টারভিউ স্লট নিতে হবে, আপনার কিন্তু আইটি নিয়ে নিতে হবে। সো এই যে একটা ট্র্যাক, অবভিয়াসলি ইউ ক্যান ডু ইট বাই ইয়োরসেলফ যদি তুমি অনেক বেশি কনসিয়াস হও। তো একটা গাইডলাইনের বিষয়ে হ্যাঁ, বাট গাইডলাইনটা পাইলে হয় কি একটা বুস্ট পাওয়া যায়, বুঝছো? ওই এনার্জেটিক ভাইবটা চলে আসে তোমার মধ্যে যে দেয়ার ইজ সামওয়ান হু ইজ গাইডিং ইউ, যে তুমি আর কি সাগরের মাঝখানে যে ফিলটা হয় ওই ফিলিংসটা তোমার মধ্যে কম কাজ করবে। যে ইউ নো, যেমন ধরো কমন ডাটা সেট জিনিসটা আমি এক্সপ্লোর করছি অনেক পরে আইসা, মানে এইটা আমি 2023 জানতামই না। সো এই যে ইনফরমেশনস গুলা এগুলা কিন্তু হচ্ছে যে যারা অ্যাপ্লাই করতেছে তাদের জন্য জানা একটু টাফ। আচ্ছা, কে কথা বলতে চাইছিলাম, শিহাব নাকি হিমেল? আচ্ছা, সো আমি একটা বিষয় বলতেছিলাম যে মেন্টর বাই এইটা নিয়ে আমি যে নিজে অ্যাপ্লাই করছি, আমার বলতে গেলে আমি শুরু করতে আমার কেউ ছিল না। আস্তে আস্তে দীপ্র ভাই, তারপরে এরকম আনিকা আপু, আশিকুর রব ভাই, এক একজনের সাথে আস্তে কানেকশন, তার সাথে হেল্প সিক করছে যে ভাইটা কিভাবে করে, কিভাবে কি করবো। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন দেখা যেত আমি যদি নিজের মতো অ্যাপ্লাই করতাম, হ্যাঁ গুগলে এইসব স্টাফ অনেক ইনফরমেশন আছে, প্রতিটা ইনফরমেশন দেওয়া থাকে জাস্ট কিভাবে করবো, কিন্তু সেটার মধ্যে কিভাবে আমরা আগাইতে পারি বা আমাদের কি কি ভুল হইতে পারে, প্রতিটা জিনিস থেকে আমরা যে শিক্ষাটা শিখি, যেমন স্যার যেটা বললো 23 সালে এটা ভুল ছিল, সেই ভুলটা কিভাবে শুধরাবো সেটা আসলে আমাদের ওয়ে থাকে না। সো এর জন্য একজনের গাইডেন্স যারা জানে তার থেকে জেনে নেয় যে ভাই আমার ঠিক আছে কি না আদৌ। এখন মনে হলো তুমি একটা ভালো এসে লিখছো, এখন সবাই চ্যাট জিপিটি অল স্টাফ ইউজ করে মনে করে আমার এসেটা ভালো, কিন্তু এআই এর একটা জিনিস কি হইতেছে, ও একটা বক্স বা একটা বাউন্ডারি হিসেবে মধ্যে ফিল করতে চায় না। কিন্তু যখন একজন আমরা এক্সপার্টাইজের কাছে দিব, সে অলরেডি 5-6 এসে পড়ে আসছে যারা, তখন তাদের কাছে একটা থাকবে। যেমন সাদে এসেটা একটা আউটস্ট্যান্ডিং ছিল, ওর নিজের লাইফ স্টোরি কিভাবে কি করছে যেটা নিয়ে বলবে যে স্টোরি টেলিং এর পাওয়ারটা। তো এরকম আর কি, যে এখন তুমি যে একটা লিখতে চাইতেছো, সাত কিন্তু এসে লেখার আগে আমাকে বলছো যে ভাই ঠিক আছে, তখন ওর এসে দেখে বললাম যে ভাই ওয়াও, অনেস্টলি ওয়াও ছিল এসেটা, কারণ ওর নিজের একবার র জিনিস লিখছে, এখানে কোনো এক্সাজারেট কিছু নাই, নিজের পার্সোনাল স্টোরিটা যে জুলাই মুভমেন্ট বা অলস্টাফে কিভাবে কি ওয়ার্ক করছে, কিভাবে কি স্ট্রাগল, এন্ড ওর মিডিয়া কিভাবে মানুষকে, যেটা ওর মূল প্রতিপাদ্য ছিল যে একটা মিডিয়া কিভাবে একটা দেশের মানুষকে ভয়েস রেজ করেন। দেখছো তোমার জুলাই মুভমেন্টে যে ছাত্রদের কি পাওয়ার বা ভূমিকা, ছাত্ররা কিভাবে একটা দেশে এত বড় একজন মানুষকে রিফর্ম করতে ই করে ফেলছে। তো এইটাই যে দ্য ভয়েস, তো এই জিনিসটা যে ভয়েসটা রেইজ করেন সবকিছু, তো তোমরা কিভাবে স্টোরিটা গুছাবা বা তোমাদের ঠিক আছে কিনা, এর জন্য একজনের হেল্প সিক করা তোমাদের উচিত আর কি। সেটা তোমরা যে কারোর কাছ থেকে নিতে পারো, আমরা অলরেডি 1 ফ্রিতে হেল্প দিতেছি সবাইকে। তোমরা ওইটা ফর্মটা ফিল আপ করতে পারো, আমরা তোমাদের যত রকমের কোশ্চেন আছে আমরা সেটা হেল্প করার চেষ্টা করবো। এন্ড আমাদের তো অলরেডি অনেক ফ্রি ওয়েবিনার আছে। তো সাদ দেন বলো তুমি। ওকে, তোমাদের মেবি কোন একটা ইন্টারেস্ট ফ্রম সর্ট অফ কিছু একটা কমেন্ট। আচ্ছা, সবাই হচ্ছে যে যায় ওই ইন্টারেস্ট ফর্মটা ফিল আপ করে ফেলো, তাইলে হইতেছে যে তোমরা ওইটার উপরে বেস করে তোমরা অনেক গিফটস পাইতে পারো এন্ড এভরিথিং। সো যাই হোক, আমরা হচ্ছে যে এই আলাপের পরে আমরা মেইনলি আজকে আমি তোমাদের সাথে স্পেসিফিক একটা নিশের উপরে কথা বলবো, সেটা হইতেছে যে তোমার স্টোরি টেলিং এর পাওয়ারটা নিয়ে কথা বলবো। তার আগে আরেকটু কথা বলে রাখি, সেটা হইতেছে যে তোমার এই যে কমপ্লিট পুরো প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু হইতেছে যে খুব তোমার অনেক বেশি কনফিডেন্স থাকা লাগে এন্ড কন্টিনিউয়াসলি তোমার কনসিস্টেন্সি ধরে রাখতে হয়। সো আমি বিশ্বাস করি তোমরা যারা এই প্রসেসের মধ্যে দিয়ে যাইতেছো, তুমি যদি ভিসা নাও পাও, তুমি যদি নাও যাও ইউএসএ তে, তোমার যে এই যে একটা এই নিজেকে চেনার একটা প্রসেসের মধ্যে দিয়ে তুমি যাবা, একটা নতুন ভাবে নিজের আবিষ্কার করবা, এই যে তুমি কি কি করছো লাইফে এন্ড কি করতে চাও, তোমার ভিশন মিশন, এগুলারে যে সর্ট আউট করতেছো টু শো দেম, এটা কিন্তু হইতেছে যে তোমার কাইন্ড অফ একটা লাইফ টাইম ওয়ার্ক হয়ে যেতেছে। যে তুমি তোমার পোর্টফোলিও সাজাইতেছো, তোমার সিভি করতেছো, তোমার ওভারঅল তোমার নিজের গল্পটা কি, এই গল্পটা ধরতেছো। সো এই জিনিসগুলা কিন্তু তোমার এন্টায়ার লাইফে কাজে লাগবে। সো এই জন্য আমার ইউএস এর এই যে পুরো অ্যাডমিশন প্রসেসটা, এই প্রসেসটা আমার বেশ দারুণ লাগে, কারণ এইটা তোমারে আসলে একটা শেপ করে, সুন্দর করে একটা সুন্দর একটা শেপে তুমি আসলে কি সেটার একটা ডিজিটাল ভার্সন সে রেডি করে ফেলতে পারে। সো এই ছিল আর কি। হ্যাঁ, জিনিসটা যেমন আমরা যেমন বাংলাদেশে অ্যাডমিশনের যে জিনিসটা দেখি যে আমাদের 3 ঘন্টার এক্সাম আমাদেরকে ডিফাইন করে যে আমি বইটা চান্স পাবো কিনা, ঢাবিতে চান্স পাবো কিনা, কিন্তু ইউএস থেকে 4টা বছর সময় দিতেছে তোমার ওভারঅল রেজাল্ট, তোমার গ্রেডস, তোমার ইসিএ অ্যাওয়ার্ড সবকিছু ভিত্তিতে। তোমার যদি একটা সময় খারাপ হয় সেটাকে ওরা দেখবে যে হ্যাঁ তুমি কি কারণে অসুস্থ হয়েছিল সামথিং, তোমাকে প্রতি রিজন বলার একটা সক্ষম হইতেছে। কিন্তু বাংলাদেশের এক্সামটা সিস্টেমটা এমন যে কয়েকদিন আগে আমাদের একটা সেমিনার সেশন ছিল আর কি, যেখানে ডিসার্ট স্কুলে একজন স্যার ছিল, সে আর কি বললো যে এরকম অনেক স্টুডেন্ট যাদের আর কি দেখা যায় একটা এক্সাম হয়তো আমার খারাপ হয়েছে বাট তার প্রিপারেশন অনেক ভালো ছিল। জিনিসটা এমন যে আমাদের জাস্ট একটা 3 ঘন্টার এক্সাম কোনদিন আমাদের ডিফাইন করতে পারে না আলটিমেটলি যে আমাদের এনাফ পটেনশিয়ালটা বা আমরা এনাফ পটেনশিয়াল কিনা। অনেক সময় দেখা যায় লাক খারাপের কারণে এক্সাম খারাপ হইতে পারে। তো এর জন্য ইউএস সিস্টেমটা অনেক সুন্দর যে তোমাকে একবার 4 বছর সামগ্রিক তোমাকে মূল্যায়ন করতেছে, দেখতেছে।
তো এর জন্য তোমাদের যাদের এখনই ক্লাস 9 থেকে আসো তোমরা এনাফ টাইম দিতে পারো জিনিসটা পিছনে আস্তে আস্তে করতে পারো, কারণ তোমাদের হাতে ভালো একটা স্কলারশিপ আছে। যেমন সাদের কাছে ওর একবারে ওকে তেমন কোনো কস্ট বেয়ার করা লাগতেছে না, ফুল টিউশন আছে, থাকা খাওয়ার ম্যাক্সিমাম কভার করতেছে, বলতে গেলে তেমন কোনো কস্ট নেই। আর ইউএসএ থেকে বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আর্ন করা আসলে তেমন কিছুই না, বলা যায় তেমন কিছুকে পে করতে হইতেছে, নিয়ার টু ফুল রাইট। তো এত বড় একটা অপরচুনিটি এন্ড সেখানে সবকিছু করা যাচ্ছে, তো এটাই আর কি। আচ্ছা, ওকে, সো থ্যাংক ইউ ইমেল। আমরা আজকে এখন আমাদের প্রেজেন্টেশনে চলে যাই, তারপরে তোমাদের কারো যদি এক্সট্রা কোনো প্রশ্ন থাকে যে ভাই সাদ ভাই এটা জানতে চাই, তাইলে হইতেছে যে আই উইল অলসো অ্যানসার দ্যাট। সো তার আগে তোমাদের সবাই যারা এখন দেখতেছো ওই একদম কনসেন্ট্রেশন নিয়ে বসবা, মনে করবা যে এটাকে ক্লাস নিতেছে। আমি কোনো সময় ক্লাস টাস নেই না, পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস মানুষ না, বাট আজকে তোমাদের বলতেছি যারা দেখতেছো যারা অ্যাকচুয়ালি তোমরা স্টুডেন্ট, তোমরা হচ্ছে যে একটা কোয়াইট প্লেসে বসো, সুন্দর করে বসো এন্ড নোট করো আমি যেই যেই বিষয়গুলো তোমাদেরকে বলবো, কাজ এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা, ওকে, ফার্স্টে যে জিনিসটা নোট করবে সবাই সেটা হচ্ছে সাদ ভাই পড়ালেখা না করেও 3 কোটি টাকার স্কলারশিপ পাইছে। দ্যাটস নট ট্রু, দ্যাটস নট নিজেই স্বীকার করছি কিন্তু একটা যে পড়ালেখা নিয়ে সিরিয়াস না। অলসো সেকেন্ড যে জিনিসটা নোট করতে হবে, আমাদের কমেন্ট বক্সে ফর্মের লিংক দিয়ে দেওয়া আছে প্রিমিয়ার এডুকেশনের পেজ, ফর্মের মধ্যে ফিল আপ করো, তোমরা রিসোর্সেস এন্ড বাকি সবকিছু পেয়ে যাবে। এন্ড আমি সাদ ভাইকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে আমরা যাতে প্রেজেন্টেশনে শিফট হয়ে যাই, আমাদের অডিয়েন্স অনেকক্ষণ ধরে বসে আছে। ইয়েস, ওকে, দেখো এই যে একটা প্রেজেন্টেশন বানাইছি না, দিস ইজ অলসো এন স্কিল। এটা কিন্তু খুব সহজ, এখন দুনিয়া অনেক ইজি হয়ে গেছে, এখন আর ওই তোমার ইলাস্ট্রেটর ফটোশপ এগুলো লাগে না, ক্যানভা দিয়ে বানায় ফেলা যায়। সো এই যে ছোট ছোট স্কিল, এটা সবার আগে শিখে ফেলবা, কারণ এটা তোমার লাইফে অনেক কাজে লাগবে। ওকে, সো আজকের আমাদের টপিক হইতেছে যে দ্য নিডস অফ স্টোরি টেলিং, why your story matters in US admission, university admission. ওকে, সো এখন আসো খালি ইউএস ইউনিভার্সিটি অ্যাডমিশনে খালি তোমার স্টোরি ম্যাটার করে না, তোমার স্টোরি পুরো ওয়ার্ল্ডে ম্যাটার করে। বাট আজকে যেহেতু স্পেসিফিক নিশ আমাদের আমেরিকার আসলে পুরো অ্যাডমিশন প্রসেস নিয়ে কথা বলা, এন্ড ওইটার একদম স্পেসিফিক্যালি স্টোরি টেলিং নিয়ে কথা বলা, দ্যাটস ওয়াই আই সেড দিস। ওকে, সো নেক্সট ইজ why are stories more powerful than scores? আচ্ছা, দেখছো কি সুন্দর একটা জায়গায় চলে আসছি আমরা, যে আসলে তোমার স্কোরের থেকেও তোমার স্টোরিটা বেশি ম্যাটার করে। কারণ কি, দেখো একটা মানুষ বা তুমি পার্সোনালি লেটস সে তুমি ওয়েট ওকে দ্যাটস গুড, তুমি কই থেকে বিলং করো, তোমার আসলে মোটিভেশনটা কি, লাইফে কি করতেছো না করতেছো সেইটাতে, এইটা কিন্তু তোমার ফিউচারে তুমি কেমনে কি ডিসিশন নিবা, কি করবা, আসলে তুমি কতদূর পর্যন্ত যাবা, সেইটার একটা ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায়। লেটস সে যারা আমরা মিডল ক্লাস, আমি মাইসেলফ আমি আমার নিজের অ্যাড্রেস করি অ্যাজ আ মিডল ক্লাস। সো যারা মিডল ক্লাস আছে তাদের হয় কি, আমরা হচ্ছে যে লাইফে স্ট্রাগলস খুব বেশি দেখি, এন্ড ওই স্ট্রাগলস গুলো আমাদেরকে শেপ করে, ওই স্ট্রাগলস এর মাধ্যমে আমরা নতুন ভাবে হচ্ছে যে লাইফে বিভিন্ন চ্যালেঞ্জেস কেমনে নিতে হবে সেটা শিখতে পারি। এখানে কি একটা গল্প আছে, রাইট? আচ্ছা, ইউএস ইউনিভার্সিটিজ ডোন্ট জাস্ট লুক অ্যাট ইউর গ্রেডস, এইটা একদম ট্রু না, বাট অলসো ট্রু। ওরা তোমার গ্রেডস একদম দেখবে না তা না, দেখবে অবভিয়াসলি, বাট গ্রেডস এর থেকেও অনেক সময় বেশি ইম্পর্টেন্ট হবে তোমার গল্পটা, তোমার স্টোরিটা, what you are telling to। আজকে সামনে যখন যাবো আস্তে আস্তে বলবো যে তোমরা গল্পটা কেমনে সাজাবা। হ্যাঁ, আমি সাথে সাথে একটু অ্যাড করি যে এই যে বললো যে আমাদের এসএসসি জিপিএইচএসসি এগুলো থেকে আমাদের স্টোরিটা ম্যাটার। হ্যাঁ, আমাদের বাংলাদেশ থেকে অনেক এমন আছে যারা ফুল রাইট পাইছে, একবারে রিলিজের জিরো পেমেন্ট, তাদের অনেকেরই জাস্ট ফুল রাইট পারমিশনে ভালো ছিল, তাদের ভালো একটা স্টোরি ছিল, অ্যাপ্লিকেশন ওয়েল ক্রাফটেড ছিল এটা। কারণ সবারই দেখা যায় একাডেমিক রেজাল্ট কম বেশি ভালো খারাপ থাকে বা সবকিছু ভালোভাবে এরকম থাকে না। তো এই জন্য তুমি চিন্তা করো না যে আমি অনেক কমন মেসেজ পাই যে ভাই আমার জিপিএ 5 আছে, আমি কি ফুল রাইট পাবো কিনা, বিষয়টা এমন না। ওরা হচ্ছে সামগ্রিকভাবে দেখে, তার মধ্যে আমাদের একাডেমিক্স হচ্ছে পুরো অ্যাপ্লিকেশন একটা পার্ট। আমাদের অ্যাপ্লিকেশন 10 থেকে 12টার মতো পার্ট আছে, তার মধ্যে একাডেমিক একটা। যদি তোমার একটা পার্ট খারাপও হয় বাট তোমার রেস্ট অফ দ্য পার্ট যদি ভালো হয়, তাও তুমি একটা ভালো স্কলারশিপ সিক করতে পারতেছো। তো সাদ আজকে সেটাই বলবে যে তোমাদের সেই স্টোরিটার পাওয়ারটা কেমন, যে স্টোরিটা তোমাকে কি করতে পারে। তো সাদ নেক্সট বলো তুমি আর কি। ওকে, সো দেখো তারপরে কি লেখা আছে এখানে, দে ওয়ান্ট টু নো দ্য পারসন বিহাইন্ড দ্য ট্রান্সক্রিপ্ট। এই যে এত এত গ্রেডস এ প্লাস পাইছি বা এসএসসি তে পাইছি, এইচএসসি তে আই এম জিপিএ 5। ওকে, সো আই এম জিপিএ 5 এর পিছনের মানুষটা সে দেখতে চায় যে হু ইউ আর, হু গট দিস জিপিএ 5। ওকে, তো এই জিনিসটা যত ক্লিয়ার, আমি আবারও বলতেছি যে বলবো যে আরে ভাই খালি কইতেছেন ভাই স্টোরি স্টোরি, হাউ আই ক্যান টেল মাই স্টোরি, আজকে বলবো আমি এই বিষয়ে। ওকে, your story is your voice in your application.
এই যে তুমি যে পুরো অ্যাপ্লাইটা করছো, এখানে তোমার একটা ভয়েস, মানে তোমার একটা ওভারভিউ সে পায়, রাইট? সো দিস আর দ্য থিংস। নেক্সট আমরা চলে যাইতেছি হচ্ছে কি, স্টোরি টেলিং ইজ নট ইকুয়াল টু ফিকশন। একটা সময় আমরা মনে করি যে হচ্ছে যে ওকে, স্টোরি টেলিং মানে হচ্ছে একটা গল্প বানাইতে হবে, একটা বুগিচুগি গল্প বানাই দিব, যে আসলে আমি এই দেশের 7 রাজার বিশাল বড় একটা ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলি থেকে বিলং করি, ওইখান থেকে আসলে আমার স্টোরি লাইন আসে, আমার ব্লাড লাইন ওই জায়গার। অথবা বলতে পারো ভাই আমার ব্লাড লাইন হইতেছে যে লেটস সে ইয়ের থেকে আসছে, মিডল ইস্ট থেকে আসছে। আবার বলতে পারো ভাই আমি আসলে আমেরিকান আগে ছিলাম, বাংলাদেশে আইসা পড়ছি। দিস ইজ ফিকশন, রাইট? সো that's not how it works. Okay, fiction লেখা is not গল্প, মানে storytelling for this entire process. So এখন তোমরা কি করতে পারো, তোমার ফিকশন লেখা ভালো হইলে তোমার নিজের গল্প বলার সময় যখন তুমি বলবা, ওইটা টোনটা খুব সুন্দর স্টোরি ওয়াইজ লাগবে, সেটা ভালো। বাট তুমি এমন করবা না যে একটা গল্প বানাইতেছো যেটা ফেক। ডোন্ট ডু দিস। ট্রাই টু, আজকে আমি আবারও বলবো যে গল্পগুলো কিভাবে তুমি কালেকটিভলি চিন্তা করতে পারো, তোমার জীবন থেকে কেমনে ফাইন্ড আউট করতে পারো। আচ্ছা, ইটস হাউ ইউ শো ইউ হু ইউ আর, শেয়ার হোয়াট শেপড ইউ। মানে এই যে তোমার, আমি প্রথমে বললাম আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের কিন্তু স্ট্রাগলস আছে, এই স্ট্রাগলস গুলা কিন্তু আমাদেরকে শেপ করে, রাইট? সো দ্যাটস অলসো দিস, অ্যান্ড কমিউনিকেট why you want this, তুমি যেটা চাইতেছো ওর থেকে। লেটস সে ইট ক্যান বি তুমি 10 বছর পরে এই জিনিস হইতে চাইতেছো, তুমি এইটা করতে চাইতেছো, ওইটা করতে চাইতেছো, যেটাই করতে চাইতেছো, কি কারণে করতে চাইতেছো, তার পিছনে ব্যাক স্টোরি কি, অ্যাগেইন স্টোরি চলে আসছে। ওকে, সো আজকে সবাই বলবে ভাই ঘুমাইলো স্বপ্নে দেখবো খালি স্টোরি। অলসো সাদ ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। হিমেল ভাই এন্ড সাদ ভাই, আপনারা অনেকদিন ধরে এই সেক্টরে আছেন, যে ইউএস অ্যাপ্লিকেশন সেক্টরে। আপনারা হয়তো এই জিনিসটা অবভিয়াসলি ফেস করছেন নিজেদের স্টুডেন্টদের মধ্যে বা নিজেদের রেঞ্জের ছোট ভাইদের মধ্যে, যে ওরা ইচ্ছা করে সামটাইমস আমি আমার স্টোরিটা মিনিংফুল বানানোর জন্য আমার দাদিকে মাইরা ফেলছি, বিলাইকে মাইরা ফেলছি। এই জিনিসটা আমার পার্সোনালিটি হয়ে যায়, যে একজন মারা গেছে এটাই আমার পার্সোনালিটি, এটাই আমার স্ট্রাগলস, একজন বিলিয়নার হয়ে যায়। এরকম ইস্যুগুলো আছে, এটা একটু যদি হাইলাইট করতেন। হ্যাঁ, জিনিসটা হইতেছে আমি লাস্ট ইয়ার প্রায় 450-500 কাছে এসে দেখছি, তার মধ্যে এসে অনেক এসে দেখছি খুব ইমোশনাল, যে তাকে চান্স না দিলে তার এই সেই হয়ে যাবে, মানে বিষয়টা এভাবে উল্লেখ করছে তার বাংলাদেশে অ্যাডমিশন হয় নাই, তার লাইফ ফেলিওর। হ্যাঁ ঠিক আছে, বাট এত ফেলিওর স্টাফ আসলে মানে অ্যাডমিশন অফিসার পছন্দ করে না, কারণ তারা যখন দেখে তারা চেষ্টা করে যে তার জেনুইন ইনস্টিটিউটকে নেওয়ার জন্য। এখন তুমি ইমোশনাল স্টাফ লিখলে আগে এক সময় হয়তো ওইসব ট্র্যাক করা পসিবল ছিল, কিন্তু কারেন্টলি আসলে তারা আসলে জিনিসগুলোকে নেগেটিভ ভাবে না, কারণ কারেন্ট দুনিয়া সবাই সবার জিনিস কপি করার চেষ্টা করে। তো ইমোশন লেখো ঠিক আছে, কিন্তু ইমোশনটা কেউ ভাবে না। সাদের সাথে ইমোশন ছিল, কিন্তু ইমোশন একটা আলাদা একটা ভাব ছিল, যে বাংলাদেশের মানুষ সেই ইমোশনটা কেন দিতেছে, যে বাংলাদেশের মানুষ তার জীবনটা দিয়ে দিতেছে একটা দেশকে রিফর্ম করার জন্য, কারণ ছিল দেশটাকে সে ভালো কিছু করতে চাইতেছে, এটা নিজের স্বার্থে না, একটা দেশের অন্য স্বার্থে। তো এরকম কোনো ইমোশন ইউজ করো যেটাতে আসলে দেশের স্বার্থিক বা অন্য কোনো জিনিস ব্যবহার হইতেছে, জাস্ট নিজের স্বার্থটাকে এভাবে ব্যবহার করো না। নট নেসেসারি তোমার এই প্রম্পটের উপরেই সবসময় এসে লিখতে হবে, অন্যগুলা প্রম্পট যেগুলো আছে সেগুলো তো লিখতে পারো। জাস্ট অনেক বড়, তোমার পুরো জিনিসটা অনেক বড়, সো আমি ওই বিষয়ে কথা বলবো একটু পরে। আচ্ছা ওকে, উই আর নেক্সট গোইং টু why it's crucial for US admission. এটা আসলে দেখো, গল্প বলার স্টোরি লাইনটা মানে এটা একটা ব্লাড লাইন, বুঝছো, গল্পের ব্লাড লাইন। কেমন যে তুমি যখন শুরু করতেছো তোমার তোমার পোর্টফোলিও, তোমার সিভি, যতগুলা প্ল্যাটফর্ম আছে, ইভেন্চুয়ালি তুমি এই যে প্রত্যেকটা ইন্টারভিউ দাও, যে মানে যখন ইউএস অ্যাডমিশন প্রসেসটা শুরু হয়, আমি আগেই বলে রাখি যে আগে ভাগে শুরু করবা, এখন থেকে স্টার্ট করে দাও, আগস্টের থেকে মেবি সব ওপেন ভিসা নিয়ে ঘুমাবা বাসায় যায়। ডোন্ট লাইক প্যানিক যে অনেক লেট করবা, লাস্টে এন্ড ডেডলাইন আসবে তারপরে করবো, এগুলো করো না, খুব প্যারা খাওয়া পরে। ওকে, এটাকে বলে নি। আর সেকেন্ডারিলি যখন হচ্ছে যে অ্যাডমিশন প্রসেসটা যাবে, তখন প্রচুর ইন্টারভিউ দিবা, মানে যত জায়গায় ইন্টারভিউ, ইভেন্চুয়ালি একটা নর্মাল কথা বলার সুযোগ যদি পাও তোমার অ্যাডমিশন অফিসারের সাথে, সেটাও গ্র্যাব করবা, ছাড়বা না। যখন কথা বলতেছো তাদের সাথে, সেখানেও তোমার কিন্তু এই যে স্পট গুলো আছে, বুঝছো, এটা সেই লাইনের মধ্যে জায়গায় জায়গায় তোমার জিনিসপত্র মাসালা গুলো অ্যাড করতে হবে, বুঝছো, বা তোমার ইনফরমেশন তাদের সাথে একটু অ্যাড করে দিই বিষয়টা। যখন আসলে তোমরা একটা ইউনিভার্সিটিতে হইতেছে ইন্টারভিউ দাও, তখন তোমার এগেইনস্ট একটা ফাইল ওপেন বা ক্রিয়েট হয় যে তুমি ইন্টারভিউ দিছো কিনা, সেক্ষেত্রে তুমি একটা এক্সট্রা একটা পয়েন্ট পাবা।
তুমি যেসব জিনিসগুলো অ্যাড করতে চাও, কারণ দেখো কমন অ্যাপে মাত্র 150 ক্যারেক্টার দিয়ে লেখা লাগে। তো এক এবিসি বলতে বলতে আমার 3 ক্যারেক্টার শেষ। তোমার হাতে এত স্পেস নাই। কিন্তু যখন একটা ইন্টারভিউ সেটাই। তোমাকে ইন্টারভিউ নিবে তখন তুমি তো অনেক কিছু শেয়ার করতে পারবা, দেখাইতে পারবা। যেমন কথার কথা তার ইন্টারভিউ এর সময় পোর্টফোলিও দেখাইলো, পুরোটা বুঝাইলো। কারণ আমরা একজন বাংলাদেশী অ্যান্ড সে হইতেছে ইউএসএ নাগরিক। তো সেক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অল দোজ স্টাফ অনেক কিছু আছে, সে নাও বুঝতে পারে। বাট আমরা যদি তাকে আমার কথা বললাম যে আপনি কি আমার পোর্টফোলিও দেখতে আগ্রহী? তুমি তাকে ঘুরায় দেখাইলেন, সে দেখে বুঝতে পারবে যে না তোমার কাছে এনাফ স্কিলস আছে। বা ধরো তোমার একটা রিসার্চ পেপার আছে, তুমি সেটা দেখাইতে পারলা না। যেমন সাদার একটা পেপার ছিল জুলাই নিয়ে। এখন ওরা তো জানেও না বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট। স্যার যদি স্যার এতটুকু বুঝায় বলে যে আমাদের জুলাই মুভমেন্টটা হইছে কেন এন্ড সেটা আমি কি নিয়ে বলছি, তো ওরা একটা বিষয়টা বুঝবে। কমিউনিকেশন অনেক বড় একটা স্কিলস যেটা থ্রুতে পুরো ফ্রিতে সবকিছু করা যায়। আমি নিজে এপ্লাই এর সময় দেখা গেছে অনেক ইউনিভার্সিটি সিএসএস ওয়েবার এটা সেটা সবকিছু করতে অনেক টাকা লাগে। কিন্তু তুমি নিজের কমিউনিকেশনকে ভালোমতো ইউটিলাইজ করতে পারো। অনেক কিছু ফ্রিতে করা পসিবল বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ তোমার মানে কস্ট রিডাকশন করা পসিবল। তো আগে হেল্পটা সিক করো, দেখো। জাস্ট আমি করব কিনা ওই ভয়ের থেকে, কারণ তারা ফ্রি মাইন্ডেড। এমন না যে তুমি মেইল করলে তারা রাগ করবে সামথিং, তারা এমন না। তারা অলওয়েজ বসে আছে অনেক তোমাকে হেল্প হেল্পফুল। করার জন্য। হ্যাঁ। টু মাচ। সো তো তুমি সেই হেল্পটাকে ভালোমতো ইউটিলাইজ করো। তুমি কিসের কাজে কিভাবে লাগাবা সেটাকে নিয়ে ভালোমতো কাজ করো। দেন দেখবা তোমার এটা আসলে অনেক হেল্প হবে তোমার সম্পূর্ণ পারপাসে, তোমার এন্টায়ার অ্যাপ্লিকেশনে। ইয়েস ইয়েস। ওকে। সো দেখো এস এর মধ্যে থাকবে, ইন্টারভিউর মধ্যে থাকবে রেকমেন্ডেশন লেটার যেগুলো লিখতেছো, লাইক তোমার একাডেমিক রেকমেন্ডেশন লেটার, সেই থাকতে হবে, রাইট? তোমার স্টোরির যে এসেন্স সেটা সেখানেও থাকতে হবে। ওকে। হ্যাঁ, আমি এক্সট্রা এল1 নিয়ে কারিকুলার একটু অ্যাড অ্যাক্টিভিটি। করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ যে এল1 হ্যাঁ এর ক্ষেত্রে তুমি যখন আসলে তোমার টিচারের কাছে লেটারটা পাস করবা, তখন তুমি টিচারকে বলে দিতে পারো যে স্যার আপনি আমার সাথে যে ক্লাসে ঘটে যাওয়া কিছু মেমোরিজ সেসব কিছু বলতে পারেন। আপনি যেভাবে আমাকে দেখছেন বা তেমন কিছু। তো স্যারদেরকে তুমি তো হয়তো একটা কোনো ভালো এক্সাম্পল বা তোমার লাইফের কোনো মেমোরি এড করতে পারো। দেন স্যাররা তোমার অ্যাপ্লিকেশন ভাবে এড করে দিতে পারবে। অ্যান্ড তোমরা কেউ আবার ভুলে ওই যে দাদি মারার মতো করে নিজেকেও লিখতে যাও না পাকনামি করে যে আমি অনেক ভালো। আমি অনেকের এলওআর পড়ছি, আমাকে দেখাইছে যে ভাই মানে তার এলওআর এর জিনিসটা পড়ে হইছে ওভার সুগার কোট, যে আমি অনেক মানে এভাবে লিখছে যে সে এত মানে সে তার ৩০ বছর শিক্ষাগত জীবনে একটা বেস্ট স্টুডেন্ট দেখছে। সেটা হলো ও। সে এত ভালো, এত ভালো, এত ভালো। তার কোনো খারাপ দিক নাই। সে একাডেমিক ভালো, ইসিএ ভালো, নাচ গানে ভালো। মানে সে পুরো অলরাউন্ডার। বিষয়টা এমন না। পারফেক্ট। প্রতিটা মানুষেরই ভালো খারাপ দিক আছে। তোমার রেজাল্ট খারাপ হইতে পারে, সেটা অসুবিধা না। তুমি সেটা সত্যি কথা টিচার বলবে। সে মেনশন তোমার করবে। আমি বলি অ্যাডমিশন দেখো অফিসার শুনতে চায়। হ্যাঁ, বলো স্যার। তোমার স্টোরিটা হইতেছে যে কি সবকিছু নিয়ে এখন দেখো তাইলে একটু মনে হবে না যে ভাই আসলে কি ফালাই দিল। তোমার তোমার ব্যাড রেজাল্টস গুলা, তোমার লাইফের স্ট্রাগলস গুলা, তোমার লাইফ মানে খারাপ না ইন এ সেন্স, আমাদের লাইফে যত কাহিনী হয়, যত কিছু হয়, সবকিছু থেকেই তো পজিটিভ একটা রেসপন্স আমরা পাই, বা সেটা আসলে আমাদেরকে রিপ্রেজেন্ট করে, রাইট? সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আসলে লাইফে আরো সামনে আগাইতে পারি। সো এই পার্টটারে বাদ দিয়া কিন্তু তুমি হইতে পারবে না। তুমি যদি সেটা প্রিটেন্ড করতে যাও, ইট উইল লুক ভেরি ফেক এন্ড মনে হবে যে কিছু একটা জিনিস মিসিং আছে। সো তোমার লাইফের প্রবলেমস গুলা ফাইন্ড আউট করো, তোমার লাইফের কোত্থেকে তোমার মোটিভেশনের সোর্স কি সেটা নিজে নিজে ফাইন্ড করো। এন্ড টিচারদের সাথে ঘটে যাওয়া আসলেই ট্রু স্টোরি যদি তুমি বলতে পারো, দ্যাটস বেস্ট। কারণ টিচারের রুটা লিখতেও ওরকম উইয়ার্ড লাগবে না। যখন তুমি দাদি মরে গেছে, নানা মরে গেছে, তারপরে এই করে ফেলবো, সেই করে ফেলবো, টিচারে আসলে হচ্ছে তার মানে আমার দেখার পরে সে মানে খুশিতে মরে যেতে নিছিল, এই যে কথাবার্তা গুলা না, এগুলা হচ্ছে যে ওইরকম সুগার কোট করবা না। হ্যাঁ, সেটাই। ওভার সুগার কোট করবা না। তোমার ভালো খারাপ সবকিছুই বলবা। দেখা গেল তুমি একটা জিনিস পারো নাই। সেটা যেমন আমার একটা আইভি লিগ ক্র্যাক করা একটা আমাদের বাংলাদেশের জন্য এলওয়ার্ড দেখলাম যে তার টিচার সে নিজে লিখছে যে বলছে যে সে আর কি ফিজিক্স ল্যাব বা এসব স্টাফে সে পারতেছিল না, তার কাছ থেকে হেল্প সিক করছে, সে কিভাবে কি করছে, তার প্রবলেম কিভাবে সলিউশন করছে, সে ট্রু স্টোরিটাকে সেখানে তুলে ধরছে। হ্যাঁ, তোমাকে তো জাস্ট সুগার কোট করতে হবে না। তোমার ইসিএ অ্যাডমিশন অফিসে একবার দেখতেছে, তোমার ইসিএ সেকশন বলতেছে, কিন্তু তোমরা আবার বারবার প্রিটেন্ড করার চেষ্টা করো যে তোমার ইসিএ গুলো বেস্ট, এটা সেটা। এখন হয় কি বারবার একটা জিনিস বারবার চোখে লাগলে সেই জিনিসটা খারাপ দেখা যায়। তো রেজুমেতেও একবার ইসিএ আসতেছে, পোর্টফোলিওতে ইসিএ আসতেছে। তারপরে তোমার ইসিএ পার্টি ইসিএ আসতেছে, এসএ পার্টিও ইসিএ আসতেছে। আবার মানে তুমি জিনিসটা সবাই চায় যে তাকে খালি ইসিএটাই দেখাবে বা সে আসলে সবথেকে বেস্ট। বিষয়টা তো তেমন না। তোমাকে আসলে তাকে বলার একটা সুযোগ দেওয়া লাগবে। এসএ একটা বলার স্পেস, এলওয়ার একটা বলার একটা স্পেস। এলওয়ার হ্যাঁ, একটা বলার একটা স্পেস। এটা হচ্ছে ফর্মাল ওয়েতে টিচার স্পেসিফিক কিছু জিনিস তোমাকে বলবে। কথা তুমি আসলে এজ এ মানুষ হিসেবে কেমন, তোমার ইসিএ গুলো তুমি কিভাবে করছো, তোমার স্ট্রাগল সেসবগুলো সেখানে আসবে। কিন্তু সবকিছু যদি এমন হয় যে তোমার অর্জনমুখী, সেটা তো তোমাকে আসলে নিজেকে ডিফাইন করতে হেল্প করবে। মানে তারা বুঝতে পারবে না। অ্যান্ড তারা তখন আসলে করবে যে আমি একে নিবো কি নিবো না। এর জন্য আসলে তোমার সবকিছু মানে বুঝে শুনে ক্রাফট করো। অফ কোর্স। অলসো ওকে আমি একটা জিনিস ক্লিয়ার সো করতে চাই এখানে। হ্যাঁ বলো। সাদেক,
সো সাদ ভাই আর আমি একটু আগে যেটা বলতেছিলাম যে দাদি মরে যাওয়ার যে বিষয়টা, আমরা কিন্তু এখানে মৃত্যুকে মক করতেছি না, আমরা জাস্ট তোমাদেরকে কেয়ারফুল থাকতে বলতেছি, বিকজ অনেকগুলো এসে এরকম দাদি রিলেটেড হয়, এন্ড অ্যাডমিশন অফিসাররা অবভিয়াসলি সন্দেহের চোখে দেখতে পারে যে বাংলাদেশের সবার দাদি কেন মরতেছে একসাথে, সবাই যদি একসাথে বি ইউনিক আর কি। আচ্ছা সাদ ভাই কন্টিনিউ করতে পারো। ওকে আচ্ছা ওকে, সো ওই পার্টটা তো মোটামুটি বুঝাইতে পারছি। দেখ কারণ হোয়াট হ্যাপেন, মানে আমরা গল্প বলতে নিলে কি করি যে ভাই আসলে গেছিলাম ওখানে যাইয়া আসলে এটা খাইছি, আসলে পরে একজনের সাথে আমার দেখা হয়েছে, পরে আমার বাসায় এসে ঘুম দিচ্ছি, রাইট? এই যে একরকমের গল্প, সেম গল্পটা দেখো আবার ডিফারেন্ট ভাবে আমি বলতেছি। আমি উঠছি ঘুমের থেকে, উঠে বাসা থেকে যখন বাইর হইলাম, বাইর হয়ে দেখলাম আজকের আবহাওয়াটা দারুণ। কিরকম দারুণ? আকাশটা খুব সুন্দর। আচ্ছা সেই আকাশের মধ্যে আমি যখন দেখতেছিলাম, তার মধ্যেই আমি আসলে একটা যে হচ্ছে আমার সামনে একজন মধ্যবয়স্ক লোক, তার জীবনযাত্রা কেমন, আমি সেটা আসলে দেখতে দেখতেই রেস্টুরেন্টে যাইতে থাকলাম, রাইট? ওকে, এই গেলাম, যখন যাইতে যাইতে তার এই এসেন্সটা দেখলাম, তখন এই মধ্যবয়স্ক মানুষটার জীবনের একটা এসেন্স আমি নিজের মাথার মধ্যে কল্পনা করতে থাকলাম যে আসলে তার লাইফটা কেমন হতে পারে। ইউ আর অ্যাজিউমিং সামথিং, ওকে? এটার মানে কি, তুমি আসলে তোমার আশেপাশে কি ঘটতেছে হইতেছে সেটা নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করো, এবং তুমি সেটাকে অবজার্ভ, খুব ভালো অবজারভার, রাইট? ওকে, তারপরে গেছি আমি রেস্টুরেন্টে ঢোকার পরে আমার সাথে একজনের মিটিং ছিল। মিটিংটা ছিল আসলে আমার এক ইনভেস্টরের, আমি একটা স্টার্টআপের প্ল্যান করতেছিলাম, সেই স্টার্টআপ নিয়ে আসলে আমি সেই ইনভেস্টরের সাথে কথা বলছি। সো এই যে দেখো একটা গল্প বলছো যে ভাই আমি আসলে গেছিলাম, যাই একজনের সাথে দেখা করেছিলাম, ইনভেস্টর ছিল, আমার বাসায় এসে ঘুম দিছি, এক জিনিস। আর পুরোটা গল্পরে তুমি কিছু স্পাইসেস দিয়া জিনিস, এগেইন এটা সত্য ছিল, মিথ্যা ছিল না, রাইট? একই জিনিস, একই গল্প, জাস্ট দ্য ওয়ে অফ হাউ ইউ আর টেলিং দ্য স্টোরি, এইটা হচ্ছে যে তোমার জিনিসটা চেঞ্জ করে দেখতেছে। আচ্ছা দেখো এখানে একটা মিনি আমি হচ্ছে এক্সাম্পল দিচ্ছি যে আই স্টার্টেড in a madrasa where storytelling wasn't formal, but I told stories through visuals and that made me a filmmaker. মাদ্রাসার স্টুডেন্ট যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা ধর্মীয় প্রতিষ্ঠান, একটু বুঝছো, সো রাইট, এই জায়গা থেকে গল্প বলা, ক্যামেরা দিয়ে ভিডিও টিডিও করা, ফিল্মে ভেরি চ্যালেঞ্জিং পার্ট। সো এই যে চ্যালেঞ্জ, this is একটা element of our story. Okay, so next we are going into build your why you story. দেখো একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছে, এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, তাহলে তোমাদের ইজি হবে। use the ABT framework. ABT frameworkটা আসলে কি? এ হইতেছে যে I have always been passionate about dash. তুমি কি বিষয় আসলে always ড্রিম কি ছিল, স্বপ্ন কি ছিল, সেই জিনিসটা গেল। তারপরে বললা বি তে বললা বাট আই ফেসড। দেখো গল্প কেমনে স্টার্ট হয়, গল্পটা হইতেছে যে তোমার এই যে গেছে, এখানে হচ্ছে যে একটা পিক পয়েন্ট রাখবা, দেন আবার নরমালি তোমার গল্প যাইতেছে, দেন যায়া ওভারঅল একটা জিনিস, মানে সাসপেন্সটা তোমার চলে আসতে হবে। আচ্ছা বাট আই ফেস, লেটস সে তুমি কি ফেস করছো তোমার মতো করে বললা, টিতে আইসা therefore I learned, এই যে তুমি এটা ফেস করছো, স্ট্রাগলস বলো, প্রবলেমস বলো, এই প্রবলেমস এর সলিউশনটা তুমি কেমনে করছো, সেইটা যখন তুমি লিখলা, তারপরে বললা যে ভাই আসলে আমি এই প্রবলেমটা সলিউশন করার পর স্পেসিফিক্যালি তোমার কলেজ বা এই স্কলারশিপ এনিথিং ইট ইজ, এইটাতে আসলে আমি মনে করি কেমনে কন্ট্রিবিউট করতে পারি, কারণ আমার এই জায়গায় একটা এক্সপেরিয়েন্স আছে ছিল, এন্ড সেখান থেকে আমি এইটা শিখতে পারছি, এইটা শিখে আইসা আমি এই কাজটা করতে পারছি। ওকে, সো নেক্সট উই আর ইউএস কলেজেস ভ্যালু, মানে এই জিনিসগুলাকে ইউএস কলেজগুলো অনেক বেশি হচ্ছে যে ইম্পর্টেন্স দেয়, এমপ্যাথি, ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি, গ্রোথ মাইন্ডসেট। এবার আসো প্রথমে আমি বলি যে ক্রিটিক্যাল থিঙ্কিং, একটু আগে তোমাদের একটা গল্প বলছিলাম যে তুমি আসলে কেমনে আসলে জিনিসগুলো কেমনে অবজার্ভ করতেছো, দ্যাটস ম্যাটার, এন্ড দ্যাটস ওই জায়গা থেকে আসলে কি ভাবতেছো, এবং প্রবলেমস এর কেমনে সলিউশন বিল্ড করতেছো, দ্যাটস ম্যাটার, এন্ড দ্যাটস ওই জায়গা থেকে আসলে কি ভাবতেছো এবং প্রবলেমস এর কেমনে সলিউশন বিল্ড করতেছো,
দিস ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং উইথ দ্যাট কমিউনিকেশন। এই যে ইন্টারভিউজ গুলো হবে, প্রত্যেকটা ইন্টারভিউজে জয়েন করবা, কথা বলবা তাদের সাথে। শিয়া মেবি তোমার নয়েজ আসতেছে, ওর কার নয়েজ আসতেছে, হিমেলের নাকি তোমার? আই গেস আমার নয়েজ আসতেছে না। আচ্ছা হিমেল একটু দেখো তো। আচ্ছা ওকে সেটা মিউট করছি। হ্যাঁ, তারপরে তোমার এই যে কমিউনিকেশনের ব্যাপারটা, এটা খুব ইম্প্যাক্টফুলি তুমি হচ্ছে যে ট্রাই করবে এটাকে গ্র্যাব করতে। ক্রিয়েটিভিটি দেখো, মানুষ হিসেবে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই প্রত্যেকটা মানুষ ক্রিয়েটিভ। যেমন দেখো, আমার ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য কারো ফিঙ্গারপ্রিন্টের মিল হবে না, রাইট? দ্যাটস দ্য থিং, যে তোমার ক্রিয়েটিভিটি আসলে তোমার বাইর করতে হবে, বাইর করে সেটারে মডার্ন ওয়ার্ল্ডের একটা রূপ দিতে হবে। যে আসলে তুমি গাওয়া অনেক ভালো, এখন বাথরুমে যা গলা ফাটায় গাইলে লাভ নাই ভাই। ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইন কি এই ডিজিটাল ওয়ার্ল্ড। ওকে, যেহেতু এখন দুনিয়া ডিজিটাল ওয়ার্ল্ডে সুইচ করছে, এখন আর ওই তুমি স্টেজে যায় বাইরে যায় গাইলে সেটা মানুষের কাছে পৌঁছানো একটু টাফ। ওকে, সো এই যে তোমার হচ্ছে যে লেটস সে তুমি একজন করো খুব ভালো, এইটাও কিন্তু অনেক ভালো একটা ক্রিয়েটিভিটি। এন্ড নাওয়াডেজ শেফদের ওয়ার্ল্ডে কি পরিমাণ ভ্যালু, এটা তুমি কল্পনা করতে পারবা না। তুমি কে, দ্যাটস অলসো অ্যান ইওর ক্রিয়েটিভিটি, বাট দিস ইজ সফট স্কিল, দিস ইজ নট হার্ড স্কিল। সো নিজের একটা নিশ বাই করো যে আসলে তুমি কি। আমি তোমার একটু বলে রাখি যে প্রত্যেকটা জিনিস ট্রাই করো, এখনকার ডিজিটাল ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি যেগুলো প্রচলিত। তারপরে দেখবা যে তোমার আসলে এই কাজটা করতে নিলে খাওয়া দাওয়া থেকে শুরু করে বাইরের ডিস্ট্রাকশন, হাবি যাবি বুগি চুগি, এগুলা থেকে তোমার বেশি প্রেসার, মানে অশান্তি লাগে নাকি ওই কাজের মধ্যে ঢুকা থাকতে পারো। এরকম করে রাইট দিয়া তুমি মিউজিক করে দেখতে, তুমি এডিটিং করে দেখতে পারো, তুমি কোডিং করে দেখতে পারো, তুমি ইউ ক্যান ডু এনিথিং। অনেক কিছু আছে, তোমরা লিস্ট আপ করবা। ইউ ক্যান লাইক মানুষের সাথে কথা বলার থেকে চ্যাট জিপিটির সাথে কথা বললে তুমি অনেক বেসিক জিনিস অনেক সহজে পাওয়া যাবে। ওরা বলবা যে ভাই আসলে এখন ডিজিটাল ওয়ার্ল্ডে ভালো স্কিলস ক্রিয়েটিভলি যেটারে আসলে এরকম কি কি আছে আমাদের একটু সাজেস্ট করো। আর যেহেতু তুমি যদিও লম্বা সময় ইউজ করে থাকো চ্যাট জিপিটি, তোমার একটা মেমোরি ক্রিয়েট করে সে একটা পার্সোনালাইজড অলরেডি হয়ে আছে। সো তারে বলবা যে ভাই তুমি আসলে আমি তো এরকম, তুমি আমার জন্য আর কি ক্রিয়েটিভ কয়েকটা সেক্টর বলো, পরে ওইগুলা তুমি চেক করো। ওকে, আমরা কয়েকটা কমেন্ট পড়বো এখন, দেখি তো তোমরা কি অবস্থা, তোমরা কি আসো নাকি তোমরা ঘুমায় গেছো? অনেকক্ষণ সাদ ভাই আমেরিকা নিয়ে জ্ঞান দিল তোমাদেরকে। এখন আমরা একটু সাদ ভাইয়ের সাথে আড্ডা দিতে চাই, সাদ ভাইকে পাইতেছি না, সাদ ভাই শিখাচ্ছে তোমাদেরকে অলসো। এখন তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট যত ইন্টারেস্টিং হবে, অফকোর্স আমি ফার্স্টে বলছি সাদ ভাই তোমাদের জন্য গিফট নিয়ে আসছে। অলসো ডিসেট স্কুল বলতেছে আসি আমরা, ডিসেট স্কুল কেন আছে? অলসো আমি তোমাদেরকে একটা শর্ট একটা কথা বলতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা ইউএসএ অ্যাপ্লিকেশন করতেছো এন্ড এখন আমাদের সাথে আসো লাইভ স্ট্রিমে, তোমাদের জন্য কিন্তু একটা ফ্রি এসএটি কোর্স আমরা নিয়ে আসছি। এসএটি কোর্স ফ্রি নিয়ে আসছি আমরা, এন্ড তোমরা যে কোনো ভাবে এটাতে জয়েন করো। আমরা ডিসেট স্কুলে পেজে মেসেজ দিতে পারো, অথবা আমরা ইন্টারেস্ট ফর্মটা দিয়ে দিচ্ছি কমেন্টে। অলসো তোমরা এখন কমেন্ট করো, তোমাদের সাথে আমরা আড্ডা দেই। অনেকক্ষণ তোমাদের সাথে কথা হচ্ছে না, কে ঘুমাই গেছো একটু বলতে পারো যে ভাই আমি ঘুমাই গেছি। ওকে, সো আরেকটা জিনিস, যেমন মানে আমরা একাডেমিকের পার্ট নিয়ে কথা বললাম, এসএ পার্ট, তেমনই আমাদের ক্ষেত্রে যারা আমরা মানে হাইটার ইউনিভার্সিটি বা আমরা যারা টপ ইউনিভার্সিটি ক্র্যাক করতে চাই, সেক্ষেত্রে আমাদের স্যাট স্কোরটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। বা দেখা যায় যে অনেকে ভালো ইসিএ নাই, আমরা কি করবো? এখন যেমন সাধারণ অনেক লম্বা সময় ধরে তার ইসিএ ক্রাফট করে আসছে, বা তার অনেক সুন্দর স্টোরি টেলিং আছে, বা সবাই পারছে। এখন অনেকে নাও পারতে পারে, বাট তোমাদের হাতে একটা অপশন আছে যে আমাদের হাতে পাবলিক অনেক ইউনিভার্সিটি আছে ইউএসএ, যেখানে তুমি ফুল টিউশন বা আরো ভালো স্কলারশিপ পাইতে পারো জাস্ট বেসড অন ইউর স্যাট স্কোর। তো এখন তোমাদেরকে আসলে অ্যাপ্লিকেশন করার সময় প্ল্যানিং করতে হবে যে যেমন দেখো সাদ প্রায় 4 বছর ধরে ইসিএ করে স্টাফে আসছে, বা লম্বা সময় অনেক ইসিএ ব্যাকগ্রাউন্ড আছে। তো এক্ষেত্রে যেমন তোমাদের যদি কারো দেখা গেছে ভালো তোমাদের ইসিএ নাই, এখন তোমরা চাইলেও পারবা না, অনেকে গ্যাপ ইয়ারও আসো, এখন যদি সবকিছু একসাথে শুরু করো জিনিসটা মেসড আপ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা যদি ওইভাবে সবকিছু গুছায় করতে পারো ইটস ওকে, বাট যদি মনে হয় যে না আমার পক্ষে একসাথে সবকিছু পসিবল না, সেক্ষেত্রে তোমরা স্যার একটা ভালো স্কোর তোলো, 1400+ স্কোর তোলো। যেমন টেক্সাসের ইউনিভার্সিটি ওদের 1420 স্যাট স্কোর, ওরা ফুল টিউশন দেয়। মানে তোমার যদি ওদের 1 বছর টিউশন ফি ধরলাম $10-12,000 হয়, সেটা ফুল ওয়েব, তোমাকে তার মানে জিরো ফি পে করা লাগছে, মানে ফুল ফিতে পড়তে পারতেছো, জাস্ট তোমার নিজের লিভিং এক্সপেন্স এন্ড অল দোজ স্টাফ দেওয়া লাগতেছে। এন্ড এটাও অনেকে যাদের লো ইএফসি, যাদের অত ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নাই, তাদের জন্য অনেক ভালো একটা অপশন। কারণ সবাই তো আমরা আলটিমেটলি এমন ভালো স্কলারশিপ সবকিছু ম্যানেজ করতে পারবো না, এটা হচ্ছে রিয়ালিটি। কারণ আমাদের আসলে বাস্তবতা এন্ড সবকিছুর মধ্যে থাকা লাগবে। আমরা যদি এইম করি যে আমরা এটা পাবো,
কিন্তু সেটা পাওয়ার জন্য যে আমাদের যে স্ট্রাগল করতে হবে সেটা যদি না করি সেটা তো আমাদেরকে হবে না। তো এর জন্য আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার কি আছে আর কি নাই। যদি মনে হয় যে আমার একটা ভালো একটা স্কোর তোলা দরকার, সেক্ষেত্রে আমাদের রিসার্চ স্কুল আছে। যাদের আমাদের এখানে অনেক ভালো, ভালো মেন্টর যারা 1500 প্লাস স্কোর তুলছে অ্যান্ড যারা ভালো জানে। একটা জিনিস হচ্ছে যে ভালো স্কোর থাকা মানেই এই না যে তুমি ভালো পড়াইতে পারবে। বিষয়টা এমন আরকি। এমন দেখা যায় যে অনেকের স্যাটে প্রায় 1400 আছে বাট সে অনেক ভালো বুঝাইতে পারে। সেটা ইম্পোর্টেন্ট। অনেকেই দেখা যায় যে জাস্ট খালি ভালো স্কোরের জন্য ওই জায়গায় চলে যাও। কিন্তু তোমরা আল্টিমেটলি সবসময় দেখো যে তোমাদেরকে ভালো বুঝাইতে পারে বা তোমাদের যে মেন্টর সে আসলে তোমাদের কেমনভাবে করতে পারে। যেমন সাদ আজকে ভালো স্টোরি টেলিং করতে জানে। ও তোমাদের পুরো স্টোরিটা সম্বন্ধে আইডিয়া দিচ্ছে। তো সেখানে ভালো একটা আইডিয়া পাচ্ছ। বিষয়টা তেমনই। রিসার্চ স্কুল তাদের স্যাট অ্যান্ড অল দোজ স্টাফ নিয়ে অনেক ভালো মতো ওয়ার্ক করতেছে। ওদের অলরেডি ফ্রি একটা ওদের 1 ইয়ার উপলক্ষে ওরা ফ্রিতে দিচ্ছে। তোমরা এটা গ্র্যাব করো। কারণ একটা প্রোগ্রামের দাম প্রায় ৳১২,০০০ মানে এটা কেনা মানে তোমাদের একটা স্যাট এক্সাম দিতে যে টাকা লাগে সে টাকায় তোমরা মানে ফ্রিতেই পুরোটা পার্টিসিপেট করতে পারতেছো। তোমরা অপরচুনিটি গ্র্যাব করো। আশা করি অনেক কাজে লাগবে। হ্যাঁ, অফ কোর্স। থ্যাংক ইউ সো মাচ হিমেল ভাই মেনশন করার জন্য। অলসো ডিসেট স্কুল কিন্তু একটা ফ্রি প্র্যাকটিস পোর্টাল দিতেছে যেখানে তোমরা গিয়ে কোশ্চেনস প্র্যাকটিস করতে পারো। অলসো ডিসেট স্কুল যেই ফ্রিতে যে রিসোর্সেস গুলো দিচ্ছে অ্যাসেটি নিয়ে, তোমাদের যদি লিস্ট করে দিয়ে তোমরা ঈদে মেহেদি ডিজাইন করতে পারবে হাতে, এতগুলো লিস্ট। সো তোমাদেরকে ফর্ম লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে কমেন্ট বক্সে, তোমরা ফর্মটা ফিল আপ করো। এখন আমরা কোশ্চেনে যাই। সবাই সত্যি কোশ্চেন করতেছে অনেকগুলো। সো ফার্স্টে ফাতেমাতুজ জোহরার কোশ্চেন, আমার কলেজ লিস্ট, কলেজ টেস্ট, প্রি টেস্ট এগুলা রেজাল্ট তো খারাপ, ফেলও করেছি, এখন এগুলা কি সেট দিয়ে ব্যাকআপ দেওয়া সম্ভব কিনা? আমি এই কোশ্চেনটা সাদ ভাইয়ের কাছে নিয়ে যেতে চাই। সাদ ভাই। ইমেল হইতেছে বস এগুলা কথা। ওকে, হিমেল ভাই প্লিজ অ্যানসার দিস কোশ্চেন। আমি যদি ফেল করি তো অ্যাসিটি দিয়ে ব্যাকআপ দেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, obviously মানে আমাদের একাডেমিককে প্রুফ করার জন্য আমাদের ২ টা অপশনস আছে। একটা আমাদের একাডেমিক স্কোর অ্যান্ড একাডেমিক স্কোরের বাইরে আমাদের আরো কিছু অ্যাডিশনাল এক্সাম দেওয়া আছে। সেটা স্যাট আছে, এপি আছে, আর ডিফারেন্ট টাইপ অফ এক্সাম যেটা দিয়ে আসলে আমরা আমাদের একাডেমিক ক্রেডেনশিয়ালকে প্রুফ করতে পারি। সো এক্ষেত্রে দেখা যায় যে তোমার যদি এক্সাম যদি ফেইলও থাকে বা খারাপ হয়, ওরা নেগেটিভ ভাবে নিবে না। বাট জিনিসটা তোমাকে বলতে হবে যে কথায়, কথায় আমার কেন খারাপ হইছে। তোমার টিচার সেটা বলতে পারে। কারণ সবারই কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড থাকে যার জন্য খারাপ হইছে বা কি কারণে হইছে সেটা বলতে পারো। তোমার ট্রু থাকার চেষ্টা করো, সে তোমাকে হেল্প করবে। অ্যান্ড তুমি যদি স্যাট একটা 1400 প্লাস স্কোর তুলতে পারো সেটা তোমাকে obviously হেল্প করবে। মানে এটা আসলে তোমার এই যে এখানে যে খারাপ রেজাল্টটা হয়েছে সেটাকে জাস্ট মানে ক্রস ওভার করতে এখানে হেল্প করবে তোমাকে। কাজী শ্রাবণ বলছে ভাইয়া কমার্স থেকে, আমি তাই এসএটি ম্যাথস ভয় লাগে। কমার্স থেকে ম্যাথ ভয় পাইতেছে, বাংলাদেশের ব্যাংকগুলো কিভাবে চলতেছে বুঝতেছি না। সো ভাই কমার্স থেকে এসএটির যেই ম্যাথ রিলেটেড সমস্যা এগুলো তোমরা এসএটিতে ফ্রি 10 মিনিট কনসালটেশন পাবা। তোমরা ডিসাইড স্কুলে মেসেজ দিতে পারো। এসএটি রিলেটেড কোশ্চেন আমরা খুবই কম নিব আজকে, জাস্ট তোমাদেরকে যেহেতু ফ্রি কোর্স রিসোর্স দেওয়া হচ্ছে আর কি। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ভাইয়া আমি কয়েকটা রেস্টুরেন্টে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেছি, এইটা কেমন করে প্রেজেন্ট করা যায়? আই গেস এটা বেস্ট অ্যান্সার দিতে পারবে সাদ ভাই। আচ্ছা, ওকে। সো তুমি রেস্টুরেন্টে কাজ করছো, এটা যে কটা রেস্টুরেন্টে কাজ করছো এগুলার হচ্ছে যে কি কাজ করছো তার মধ্যে বেস্ট কিছু কাজ এক জায়গায় করো প্রথমে। আর মেইনলি তোমরা যে হিসেবে আমি সবাইকে সাজেস্ট করি যে তোমরা বিহান্স ইউজ করবা, অথবা নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট বানাতে পারলে তো চোস। আর যদি তা না পারো তাহলে বিহান্স নামে একটা প্ল্যাটফর্ম আছে ডিজাইনারদের জন্য, আলাদাভাবে ডিজাইন করে একটা। সো তোমরা ওই বিহান্সে তোমাদের পোর্টফোলিওর মতো করে সুন্দর করে কি কি কাজ করছো রেস্টুরেন্টের জন্য সেগুলা লিস্ট আউট করে ওইখানে হচ্ছে রাখতে পারো অ্যাজ আ রেফারেন্স। এই যে তুমি সেখানে ডিজাইনার ছিলা, তুমি ডিজাইনার থাকার পরে সেখানে কি ইম্প্যাক্টটা পড়ছে, লাইক তোমার ডিজাইন দেখার পরে বা তুমি ডিজাইন করার পর থেকে তাদের কাস্টমারের যে রেঞ্জ বা স্ট্যাটটা ওইটা কিরকম ভাবে কাজ করছে ওইটার একটা আইডিয়া যদি দিতে পারো তাহলে একদম রিয়েল লাইফ একটা জিনিস হয়ে যাবে। কি পরিমাণ সময় স্পেন্ড করছো তুমি সেখানে, এইগুলা সব নিজে ট্র্যাক ডাউন করবা, তারপর এগুলারে কনসাইজ করবা, দেন ইটস ইওর ইসিএ, লাইক একটা ইসিএ হিসেবে কাজ করবে। এন্ড ইন্টার্নশিপ আরো ভালো তোমার হচ্ছে যে জিনিসটা ভালোভাবে ইয়ে করবে, শোকেস করবে, ইন্টার্নশিপ হিসেবে এই জিনিসটা কাউন্ট হবে। সো আর কি প্রশ্ন আছে বলো? স্লাইডে যাওয়ার আগে আমাদের লাস্ট কোশ্চেন, এটা আমরা রাত্রির দিকে থেকে একটা কোশ্চেন নেব। ভাইয়া কত টাকা খরচ হয়েছে অ্যাডমিশনের টোটাল? এই হিমেল কত টাকা নিছো তুমি আমার থেকে বলো? কয়টা জমি বিক্রি করতে হয়েছে? আমার তো মনে হয় যে সেটা কত 100 এর নিচেও না, বাট এখানে অন ডিমান্ড প্রতিটা খরচ হইতেছে একবারে, যেমন অ্যাপ্লাই করতে 0 টাকা লাগছে, এখানে কোনো কষ্ট যায় নাই। জাস্ট ডুওলিঙ্গোতে যে টাকা লাগছে এটা ফ্রিতে ওয়েবার দিয়েও দেওয়া যায়, একটু সময় লাগে। ফ্রি হ্যাঁ, তো সেখানে টাকা লাগে নাই, জাস্ট খালি ভিসা প্রসেসে সেটা হচ্ছে সাথে যেমন তোমার ওই এমবাসিতে ডেভেলপমেন্ট দেওয়া রাখছিল
$300 হইতেছে এনরোলমেন্ট ফি, যেটা দিয়ে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতেছো ফাইনাল, যেটা আসলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে গেলেও কাছাকাছি টাকা লাগবে। আর সেম জাস্ট তোমার হইতেছে এম্বাসি ফি, যেটা আসলে গভর্নমেন্ট ফিক্সড। এখানে আসলে কোনো দালাল নাই, কোনো চক্র নাই। তো ভাই এটা কোনো প্যারা নেওয়ার কিছু নাই যে দালাল আমার কোনো টাকা পয়সা নিবে কিনা, কিছুই নাই ভাই। এখানে জাস্ট যে টাকা, এটা আসলে ডলারের উপর কনভার্সন রেট রেডি করে, তো ধরতে পারো $500 তোমার ভিসা পিছনে যাবে। তো এতটুকু, আর তো এখানে তেমন কোনো কষ্ট নাই। এখন তোমার যাওয়া আসার যতটুকু খরচ সেটা তোমার পার্সোনাল টু পার্সোনাল ডিপেন্ড করবে। এখন তুমি যদি অনেক রিচ হও সেক্ষেত্রে তুমি যাওয়া, হ্যাঁ সেটাই, বিজনেস ক্লাসে যদি সিট বুক করো সেক্ষেত্রে $5,00,000। এখন ডিপেন্ডস অন ইউ যে তুমি আসলে কিভাবে কি করতেছো, কত খরচ করতে চাও। আচ্ছা আগে বলে রাখি যে হ্যাঁ শিয়াব বলো। বলেন সাব্বির, বলেন। আচ্ছা ওকে, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে হিমেল কিন্তু পুরো ম্যাজিক্যালি আমার এই যে প্রসেস আছে না, যেমন ভিসা যখন অ্যাপ্লাই করব তখন ম্যাজিক্যাল জিনিস করছে যে আমার ডেট আগায় আসছে, যে এটা অনেকেই বলছে যে জানে না। সো এই যে বিষয়গুলো যেটা আমি বললাম যে ইমেল আসলে এত সুন্দরভাবে জাস্ট একদিন সকালে বসে আমরা অ্যাপ্লাই করছি, আচ্ছা বস এই ডেট নিয়ে নাও, আমি জাস্ট ডেটটা নিয়ে নিছি। আমার আগে অনেক ডেট পাইছি, বাট আমি যেটা করছি হচ্ছে তোমার রমজানের ঈদ যেটা গেল, সেই ঈদের পরে আসলে আমি এমবাসি ফেস করছিলাম। সো এই যে ব্যাপারগুলা, যে এই যে ম্যাজিক্যাল ব্যাপারগুলা, সবাই আমার কল দিয়ে বলতেছে বা অন্যান্য যাদের সাথে কথা বলছে, আরে ভাই ইউএস এর তো আসলে ভিসা আসলে ওই এমবাসির মধ্যে ঢুকা যায় না, সেখানে আসলে অনেক দালাল এইরকমের অনেক নর্মস আছে, অনেক মিথ আছে। এই মিথ গুলা আসলে ভাঙতে হবে, বুঝছো? আমি আজকে যেমন তোমাদের বললাম ইনফরমেশনটা, হিমেলরা আসলে এই মিথ গুলা ভাঙে, এটার অপোজিশনে দাঁড়ায়, এই যে পুরো সিস্টেমটা এটাকে চ্যালেঞ্জ করে। সো দ্যাটস ওয়াই দিস গাইজ আর ডুইং ভেরি ওয়েল, এন্ড ওদেরকে আমি বিশ্বাস করি যে ওরা আসলে বাংলাদেশি স্টুডেন্টের জন্য ভালো কিছু করবে। সো যাই হোক, আর কোনো প্রশ্ন কি নিতে হবে? না আমাদের এখন আর কোনো কোশ্চেন না দরকার, আমরা লাস্টে আবার আড্ডা দেব, আমরা স্লাইডে। ওকে। আচ্ছা তোমরা সবাই কিন্তু জিনিসগুলো নোট করো, হ্যাঁ? তো যারা যারা নোট করছো আমাদের মেসেজের মধ্যে যায় যদি নোটের ছবি তুলে পাঠাও, তাহলে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। আমি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি খুব কম মানুষ। আচ্ছা তো সাদা একটা গান গাও, আমাদের অডিয়েন্সে কিন্তু একটা রিকোয়েস্ট আছে যে একটা গান শুনতে চায়। তো সেটাই সবকিছু হবে, লাস্ট পর্যন্ত থাকো, সবাই শেয়ার দাও। আমরা যদি এখন 100 অডিয়েন্সের সারপাস করি, সাত ভাই গান সবাই শেয়ার দাও, নিজেদের প্রার্থনা করলে 100 অডিয়েন্স সারপাস করে সাত ভাই আজকে গান। ওকে সো আচ্ছা ওকে চলো এখন আসুন পরে এখন গ্রোথ মাইন্ডসেটে চলে আসি। গ্রোথ মাইন্ডসেট আসলে জিনিসটা কি? তোমার চিন্তাগত জায়গাটা আসলে কত, এই জিনিসটাই হতেছে গ্রোথ মাইন্ডসেট। এবং এই কন্টিনিউয়াসলি কিভাবে এটা গ্রোথ হইতেছে, এটা বড় হইতেছে। হ্যাঁ, এই যে দেখো হাম্বল হওয়া আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। কেউ একজন একটা কমেন্ট করছে, শিহাব তুমি আসলে দেখতে খুব চিকন চিকন। শিহাব আমি কিন্তু তোমার বুলি করতেছি না, তুমি চিকনা ডাকনা বলা, আসলে তুমি চশমা খেলে পড়ছো, লেটস সে ওর একটা এটার অ্যানসারে যা ও খুব অ্যাগ্রেসিভ হয়ে যেতে, আরে ভাই তুমি কেন বললাই? নো, তোমার হইতে হবে কি হাম্বল হইতে হবে। পিপল উইল সে লাইক টনস অফ থিংস। তুমি ইউএস অ্যাডমিশন প্রসেসের মধ্যে দিয়ে গেলে তো আরো বেশি ফেস করবে, কারণ লম্বা একটা সময় তোমার ধৈর্য ধরতে হবে। এর মধ্যে তোমার ফ্যামিলির মানুষ, আশেপাশের মানুষ এক একজন এক এক রকম ভাবে তোমাকে বুলি করবে, এক এক ধরনের কথা বলবে। সো ইউ নিড টু হ্যাভ দ্যাট গ্রোথ মাইন্ডসেট, প্রসারিত চিন্তাধারা, যেটা দিয়ে তুমি আসলে নিজেরে মোটিভেট রাখবা, নিজেরে ভালো রাখবা। ওকে, সো নাও we are going to next step, which is your stories everywhere. হ্যাঁ, কিরকম? তোমার এই যে অলরেডি বললাম যে এস এর মধ্যে আছে ভিজুয়াল পোর্টফোলিও নিয়ে আমি একটু কথা বলবো, যেটা আসলে অনেক ইম্প্যাক্টফুল হয়। যেমন এইবার হতেছে যে তোমার আমি যে ভিডিও একটা বানাইছিলাম ইউএস অ্যাডমিশন নিয়ে, সেটা নিয়ে হইতেছে যে আমার কলেজ তো মোটামুটি ইমপ্রেস, ওইটা তো একটা ব্যাপার আছেই। তার বাইরে হইতেছে অন্যান্য যে প্রফেসরদের বা অন্যান্য যে অ্যাডমিশন অফিসারদের পাঠাইছে, দে ওয়ার লাইক ইনসেন, লাইক ইমপ্রেসড। এন্ড এই যারা কমিউনিটি আছে পুরো এন্টায়ার কমিউনিটি থেকে অনেকেই রিচ আউট করছে আমার কাছে যে ভাই এই হয়েছে সেই হয়েছে, তুমি কেন আইভিতে অ্যাপ্লাই করতেছো না, এটা সেটা। এই যে কেন আমি আইভিতে অ্যাপ্লাই করিনি, এটা নিয়েও আজকে একটা কথা বলবো, তোমাদের একটা রিয়ালিটি ওভারঅল বোঝানোর জন্য। ওকে, তারপরে আসলে সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়া কিন্তু দেখছো ইউএস অ্যাডমিশনের ইউএস এমবাসির ওরা অ্যানাউন্স করছে যে তোমার সোশ্যাল মিডিয়া ওরা ক্রিটিক্যালি মানে ওরা ইয়ে করবে, মনিটর করবে। সো সোশ্যাল মিডিয়াতে খালি মিম শেয়ার দেয়া ইজ নট আ গুড থিং। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তোমার সোশ্যাল মিডিয়া তোমার একটা প্ল্যাটফর্ম ওয়ার তোমার হচ্ছে এখানে যায়। সো সোশ্যাল মিডিয়ার ইউজের ক্ষেত্রে এখানেও কিন্তু তোমার গল্প তৈরি হইতেছে, তোমার ব্র্যান্ডিং তৈরি হইতেছে, রাইট? সো
মনোযোগ দিবা। এবার আসো পডকাস্ট এন্ড ব্লগস, যারা অনেক ভালো কথা বলতে পারো একটা পডকাস্টের পোর্টাল খুলে ফেলবা, কথা বলবা, বিভিন্ন বিষয় নিয়ে গ্যাঞ্জাম লাগাই দিবা, কন্ট্রোভার্সি লাগাই দিবা, দেখবা যে তোমাদের পডকাস্ট বুম করতেছে। আর ব্লগস সাত ভাইকেও ডাকতে পারো, সাত ভাইকেও ডাকতে পারো পডকাস্টে। I will definitely come to your podcast, আমি বলে দিলাম। আর আজকের সেশনটা করছো, এটা যদি প্রুভ করতে পারো তাহলে আসলে আচ্ছা সাদ ভাই, আমরা কিন্তু ইন্টারেস্টিং এর কোশ্চেনস এর কথা বলতেছি না, কমেন্টের মধ্যে ইন্টারেস্টিং কোশ্চেন করতেছে না, মনের ভিতরে রাইখা দিতেছি কেন? তোমরা কি সাদ ভাইকে ভয় পাও? তোমাদের জন্য গিফট নিয়ে আসছে, তোমরা কোশ্চেন করো, মন খুলে কোশ্চেন করো, প্রশ্ন করে জ্বালাই ফেলো। আমি বুঝছো, ভয় পাও। হ্যাঁ সাদ ভাই, আমাদের ইম্পর্টেন্ট। ওকে, সো এবার আসো হইতাছে যে ব্লগসও বানাইতে পারো তোমরা নিজেদের লাইফের বিভিন্ন ইনসিডেন্ট নিয়ে, তুমি যে কাজগুলো করো সেগুলো নিয়ে এখন অনেক সহজ হয়ে গেছে দুনিয়ায়। একটা মোবাইল অন তুমি যদি কথা বলা শুরু করো, ইউ ক্যান মেক আ ভ্লগ, সো ইটস ভেরি ইজি। সো দিস আর দ্য থিংস যেটা তোমার একটা গল্প রে শেপ করে, তোমার প্রেজেন্টেশন রে শেপ করে। ওকে, সো নেক্সট এক্সাম্পল, স্টোরি লাইনটা দাঁড়াইলো যে ফ্রম মাদ্রাসা টু ইউএস ফিল্ম স্কুল আ রিয়েল স্টোরি। আমার হচ্ছে যে তোমার যেটা হয়েছে যে আফটার মাই নিউজ কেম আউট, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি যে ভাই আমি ভিসা পাইছি, বা তারপরে কিছু নিউজ নরমালি নিউজ হওয়া শুরু হয়েছে। তারপরে আমি দেখলাম যে মিডিয়াতে একটা বিশাল ট্রায়াল যাইতেছে, যে আমি যেখানে আমার মানুষ মেনশন দিতে আমি পরে ফেসবুকে ঢুকা একটু কমাই দিছি যে আচ্ছা এটা বেশি ওভার স্টিমুলেটিং হয়ে যাইতেছে, যে ওভারওয়েলমিং হয়ে যাইতেছে ব্যাপারটা, যে এত বেশি নিউজ আসলে ঠিক না আমার মনে হয়। এটা ড্রিম তোমার কন্টিনিউয়াসলি ডিজিটাল মিডিয়ার যত প্রেজেন্স আছে সবাই ওরা নিউজ করতেছে। দেখো এখন ক্যান করছে, এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে আমি ক্লিয়ার আউট করছি, অনেক মাদ্রাসা স্টুডেন্ট, অনেকেই অনেক ব্যাকগ্রাউন্ডের থেকে বিলং করে, অনেকেরই খুব সুন্দর গল্প আছে, তারা ওইভাবে প্রেজেন্ট করতেছে না, বুঝছো? সো তোমার গল্পটারে তুমি কেমনে দেখাইতেছো মানুষরে, লেন্সটা তুমি ফিক্স করে দিতেছো যে ভাই আসলে এই লেন্সে আমার গল্পটা দেখেন, তখন মানুষের জন্য সহজ আসলে ইন্টারেস্টিং হয়, আসলে সেটা ইম্প্যাক্টফুল হয়। আচ্ছা নয়েজ আসতেছে মনে হয়, হিমেল দেখো। হিমেলের কাছ থেকে। আচ্ছা সাদ ভাই, আমি আপনাকে একটা শর্ট কোশ্চেন করতে চাই। লাইক আমরা জেনারেলি বাংলাদেশে যারা থাকি, আমাদের অনেকের কাছে কিন্তু এইটা খুবই শকিং, অনেকে এই জিনিসটা বুঝে না, আর্টকে আর্টের মতো করে দেখে না। তারা ওই যে আগের একটা ধারণা নিয়েই থাকে যে ও সিনেমা করবে, ফিল্ম স্কুল, সিনেমা বানাবে, নাটক করবে। এখন মাদ্রাসার সেক্টর থেকে আপনার এই মেজরটা চুজ করার ডিসিশন মেকিংটা কিভাবে আসছে? অ্যাকচুয়ালি যে আমি ফিল্ম দিয়েই আমার কমিউনিটি রিপ্রেজেন্ট করব, এরকম একটা ইউনিক ধারণা বা এরকম একটা নোবেল পারসুট আপনার কিভাবে আসলো মাথায়? অ্যাকচুয়ালি ওই জার্নিটা আমি জানতে চাই, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ওকে, আমি সেই জার্নি বলবো, আর বলার আগে বলে রাখি যে ভাই আরেকটা কন্ট্রোভার্সি লাগাইতে যাইতেছি। ওকে ওকে, সো আচ্ছা বলি, এখন দেখো আমি আবারও যেহেতু আজকে তোমাদের স্টোরি টেলিং নিয়ে বলতেছি না, আমার লাইফের সাথে স্টোরি টেলিং এর ওতপ্রোতভাবে জড়িত, বুঝছো? সো এই যে আমি যেই কমিউনিটি থেকে বিলং করি, আমি নিজের আইডেন্টিফাই করি, আমার নিজের পার্সোনালিটি বলো, সেই জায়গাটাতে শেপ করা হইতেছে যে এখানে রিলিজিয়াস ভ্যালুজ অনেক ইম্পর্টেন্স আছে। কমিউনিটির মধ্যে যারা আছে, যারা আসলে তোমার বাংলাদেশ যারা রিপ্রেজেন্ট করে তারা আছে এখানে, আমাদের লোকাল কালচারস এন্ড হেরিটেজ এই জিনিসগুলো আছে। সো এই বিষয়গুলোরে মার্জ করার পরে আমার যেটা মনে হয়েছে যে আমাদের ইটসেলফ গল্পগুলো, দেখো সবসময় গল্প যায় মেইন স্ট্রিম কোনগুলো হয়, যেগুলো হয় সেগুলো আসলে সবার স্টোরি ওই রকমের না, অথবা বিলং করি সেখানের গল্প বলার জন্য কেউ আগায় আসে নাই, অনেক বাধা, অনেক চ্যালেঞ্জেস, যেমন মনে করো যে এইটা করতে পারবা না, এটা আসলে ঠিক না, এটা হালাল, এটা হারাম, এই হয়েছে সেই হয়েছে, বিশাল আলাপ। ওকে, সো আমি হালাল হারাম বা একটু সাইড করে তোমার আমি বলতে চাই যে আমার আমার গল্প যদি মানুষকে ইন্সপায়ার করতে পারে, ওই যে আমি বলছিলাম যে আমি শর্ট ফিল্ম, বুঝছো, স্ক্রিনিং হয়েছিল। সো স্ক্রিনিং হওয়ার পরে মানুষ যখন গল্পটা দেখছে, দেখার পরে তাদের যে ইন্টারাকশন ওই স্ক্রিনের সাথে, ওইটা আবার আমি অবজার্ভ করছি।
করার পরে আমার যেটা মনে হইতেছে দিস ইজ দ্য প্লেস ওয়ার আই বিলং, যে এই স্ক্রিনটা হইতেছে যে আমার জন্য একটা গল্প বলার মাধ্যম। সেই আইডিয়ার থেকে আমার নিজের গল্পগুলো, আমার কমিউনিটির গল্পগুলো, আমি আসলে কোত্থেকে বিলং, আমার আইডিওলজি গুলা কি, আমার বাংলাদেশ আসলে কি, এই যে আইসা একটা এন্ড পয়েন্টে নিয়ে সেই গল্প নিয়ে যখন আমি কাজ করব, তখন ফিল্মস বানাবো, সেটা আমি চাই ওয়ার্ল্ডে খুব ভালো জায়গা যাবে। যেমন কিছু কাজের প্ল্যান করতেছি, সেগুলা নিয়ে অলরেডি আমরা স্টার্টেড মাই ওয়ার্ক, এন্ড অলসো আই হ্যাভ আ ড্রিম যে আমি আসলে একটা সময় যে অস্কার পাবো। এই যে বিশাল বিশাল ভিশন, বিশাল বিশাল ড্রিম আমরা দেখি, এটা আমাদেরকে, আমি যদি নাও পাই থাকবে না, কারণ ওই সার্টেন সময় পর্যন্ত আমার জীবনে যে যে কাজগুলো আমি সো এই জন্য আমি বলতেছি যে আসলে তুমি কোত্থেকে বিলং করো, তুমি কোত্থেকে আসতেছো, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি আসলে কি স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন নিয়ে তুমি কতটা সিরিয়াস, এটা আসলে ম্যাটার করে। সো আদার্স ব্যাপারগুলো খুব শ্যালো, এখানে এত বেশি ম্যাটার করে না। সো শিয়াবের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। এখন থ্যাংক ইউ সো মাচ ভাই, এটা খুবই ইন্সপায়ারিং এই স্টোরিটা। অলসো আমাদের ওয়েবিনার যারা দেখতেছো, তোমরা কে কোন সেক্টর থেকে কাইন্ডলি জানাইতে পারো, তোমরা বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম বা মাদ্রাসা, আমাদের একটা ভাস্ট আইডিয়া হবে, আমরা তোমাদের সাথে ওই ব্যাপারে ডিসকাস করতে পারবো আর কি। তোমাদের থেকে কমেন্ট এক্সপেক্ট করতে। সাদ ভাই, ইউ ক্যান কন্টিনিউ। ওকে, সো এই তো ফ্রম আ মাদ্রাসা টু ইউএস মিডিয়াতে ট্রায়াল হওয়ার রিজন ওই যে ওইরকম যেটা আমি বললাম যে আসলে মানুষের কাছে যে জিনিসটা ইন্সপায়ারিং লাগছে। সো তোমার গল্পটাও হচ্ছে যে তোমার স্ট্রাগলস গুলা, তোমার মানে যেখান থেকে বিলং করে তুমি সেই জায়গায় যাইতেছো, সেই জিনিসগুলা দিয়ে আসলে তোমার নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো। ওকে, 3 ওয়েজ টু বিগিন রাইট নাও, এখনই শুরু করতে হবে, বুঝছো? আর সময় নাই যে আসলে এই পরীক্ষা শেষ হবে, পরীক্ষা আমার টেস্টটা শেষ হলে আমি কাজ করব, আমার আসলে এটা হইলে আমি করব, আমি এই সিরিজটা শেষ করব। রাইট নাও আজকে সেশনটা শেষ করবা, তুমি তোমার মোবাইলে যাবা, নোট করবা, এন্ড নোট করে লিখবা 3টা মোমেন্ট ইন ইউর লাইফ, 3 মোমেন্টস ইন ইউর লাইফ যেটা আসলে র এবং তুমি সেইটাকে ফিল করছো অনেক বেশি এবং খুব ইম্পর্টেন্ট, তোমার জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট। এরকম 3টা মোমেন্টসে রাখবা একটা একটা ডক্সের মধ্যে। ওকে, রেকর্ড 1 মিনিট ইন্ট্রো ভিডিও অ্যাবাউট ইয়োরসেলফ। এটা এখন তুমি এডিট করে, এখন ক্যাপকাট চলে আসছে, অনেক ভুগিচুগি, অনেক তোমার এডিটের অ্যাপ্লিকেশন আছে, খুব সুন্দর করে তুমি সেই জিনিসটা বানাইতে পারো। বাট আমি যেটা বলবো যে তুমি একটা ক্যামেরা নিবা, যদি তোমার কাছে এগুলো প্যারা মনে হয়, নিয়ে 1 মিনিট তুমি আসলে তোমার নিজের নিয়ে কথা বলবা। এবং এইটা প্রথম দিন যখন বলবা, তুমি যদি ক্যামেরার সামনে কথা বলে না থাকো, তোমার কাছে খুব টাফ লাগবে। আমরা কয় মিনিট, আচ্ছা শিয়াব, I don't understand what you told. আমাদের ওয়েবিনার সবাই অপেক্ষা করতেছে, সো সবাই দেখতেছে আমরা আর কয় মিনিট আছি, আমাদের প্রায় ওয়েবিনারের শেষ মুহূর্তে আছি। তো আমরা অলমোস্ট লাস্টের দিকে চলে আসছি, আমাদের টাইম আর বেশি লাগবে না। লাস্টে তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে, তারপর হিমেল কিছু কথা বলবে। ওকে, সো যেটা করবা যে এই যে পারলে প্রতিদিন 1 মিনিট করে তোমার নিজের স্টোরি রেকর্ড করে ফেলো, এটা তোমার খুব ইজি হবে, তোমার জন্য খুব ভালো একটা টার্ম হইতে পারে যে ইউ আর ট্রেনিং ইউরসেলফ এন্ড ইউ আর অলসো লাইক তুমি শেপ করতেছো তোমার গল্পটা কেমনে বলবা সেটা নিয়ে। রিরাইট ইউর সিভি অ্যাজ আ স্টোরি। তো সিভি যখন লিখতেছো তখন সিভির মধ্যেও তোমার দিতেছো, এখন ভাই আমি আসলে অনেকগুলো ভলান্টিয়ারিং করছি, 10টা জায়গায় আসলে ভলান্টিয়ার ছিলাম, দ্যাট ডাজন্ট কাউন্ট। তুমি ভলান্টিয়ার থাকার পরে সেখানে কি ইম্প্যাক্ট ছিল, আর সব জায়গায় তোমার কেন ভলান্টিয়ারই থাকতে হবে, তুমি কেন প্রজেক্টের লিড হইতে পারতেছো না, তুমি কেন সেখানে একটা রিপ্রেজেন্টেটিভ হইতে, তুমি কেন অন ফিল্ডে কোনো কাজ স্পেসিফিক্যালি করতেছো না। সো এই জিনিসগুলো ম্যাক্সিমাম পোলাপান করে কি, ভাই আমার তো আসলে এতগুলা আছে ভলান্টিয়ারিং সার্টিফিকেট, আমারে তো আসলে ফুল রাইট না দিলে ইউএস অ্যাডমিশনের উচিত আসলে ইউএস অ্যাডমিশন কি ছেড়ে দেওয়া। অনেকে গাছ লাগায়, গাছ 3 দিন পরে মারা যায়, ওইটা আবার খোঁজও রাখে না। হ্যাঁ, সো এই যে এতগুলো আছে না, একটাও তোমার কমন অ্যাপে আপলোড করার কোনো জায়গা নাই যেখান থেকে তুমি অ্যাডমিশনের অ্যাপ্লাই করবে। সো এই জিনিসটা এখন থেকে বোঝার চেষ্টা করো, যে কাজগুলো করতেছে ইম্প্যাক্টফুল করো, অনেক অ্যাক্টিভ you do 3 things 3-4 things যেটাই করো মন দিয়ে করো এবং সেইটারে ইম্প্যাক্টফুলি করো। সেটার মানে একটা গাছ লাগালে, ওই যে যেমন শিয়াব বললো যে গাছ মরে যায় থেকে বড় হয়েছে, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা। দেখো এই গল্পটা একজন মাইরা দিতে পারো চাইলে,
আই এম সরি ফর ইউজিং দিস লোকাল অ্যাকসেন্ট, বাট আমি মনে করি যে তোমাদের সাথে কথা বলতে আমার সহজ হচ্ছে। আমরাই তো এই গল্পটা তুমি নিতে পারো। এই যে গাছটা ছোট থেকে বড় হয়েছে, এই বড় হওয়ার পর সেইখানের আশেপাশের এনভায়রনমেন্ট আসলে কিভাবে চেঞ্জ, টেক দিস অ্যাজ এ স্টোরি। এন্ড এইটার সাথে তোমার জীবনে দেখো, গাছটা যখন এতটুকু ছিল তুমি আসলে এই ক্লাসে ছিলা, তোমার জীবনে এইটা চলতেছিল, তোমার মন খারাপ থাকলে তুমি আসলে গাছের কাছে চলে যেতে, গাছে একটু পানি দিতা, পানি দিলে তোমার এরকম এরকম লাগতো। এই গাছটা বড় হইলো যে তুমি যে এটাকে খুব যত্ন করে বড় করলা, এইটা তোমারে শোকেস করে কি, আমি যদি অফিসার হই আমি দেখবো যে আসলে ছেলেটার মধ্যে কনসিস্টেন্সি আছে, ছেলেটার মধ্যে ইম্প্যাথি আছে, ছেলেটা খুব চিন্তা করে। তুমি যখন এই গাছটাকে কেন্দ্র করে তোমার গল্পগুলো সাজাবা তখন খুব সুন্দরভাবে একটা স্টোরি হয়ে যেতে পারে। সো দিস ইজ অলসো অ্যান স্টোরি। সো লাইফে তুমি যা করো ভাই, ইন এভরিওয়্যার, আজকে যে আমি একটা লাইভ করতেছি এটা একটা গল্প, এটা নিয়ে একটা ফিল্ম হইতে পারে, এটা দিয়ে একটা মুভি হইতে পারে। ওকে, সো এইখানে আমরা কেমনে ইমেলের সাথে আমার কেমনে পরিচয় হয়েছে, শিয়াব কেমনে আমার চিনতেছে, বা শিয়াব আমি কেমনে, আমাদের রিয়েল লাইফটা যেটা সেটাই ক্যানভাসে তুলে ধরা, ডিজিটালি প্রেজেন্ট করা ইজ এ গল্প, ইজ এ স্টোরি, এন্ড দ্যাটস স্টোরি টেলিং। ওকে, নেক্সট হইতেছে যে what's one line from your story you could use in your essay? মানে তোমার এই যে স্টোরি বানাইছো প্রথমে, হ্যাঁ, এই স্টোরিটা তো আমি বললাম যে রেকমেন্ডেশন লেটারে ইউজ করবা, এসেতে ইউজ করবা, মানে ওটার রেফারেন্স, নট এক্সাক্ট স্টোরি। বিকজ সবাই তো, সব টিচাররা তো তোমার এক চোখে দেখবে না, তাদের পয়েন্ট অফ ভিউ তো তোমার পয়েন্ট অফ ভিউ না, তাদের সিমিলারিটি থাকবে, সেখান থেকে কানেকশন থাকবে, বাট নট এক্স্যাক্টলি তোমার একই গল্প সব জায়গায় ঠাস করে বসায় দিবা, কপি পেস্ট করবা, নো। ওকে, সো কি একটা লাইন আছে বা কি ইন্সপায়ারিং একটা ব্যাপার আছে, যেমন আমার জন্য ছিল কি, আই ওয়ান্ট টু ওন অ্যান অস্কার। ওকে, আমি আসলে একটা সময় আমি নিজেরে দেখি যে আমি অস্কার পাবো, এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা পিকি লাইন। ওকে, এই পিকি লাইনটা কি ভিশন, দিস ইজ নট হোয়াট আই অ্যাচিভড, দিস ইজ সামথিং হুইচ আই ওয়ার্ক ফর। ওকে, সো এইটা যখন আমি ইন্টারভিউতে যায় বলতেছি যে ভাই আসলে আমি তো হচ্ছে যে, ওকে, আমি ইন্টারেস্টিং একটা জিনিস, নক্সের ইন্টারভিউতে যাই যেটা বলতেছিলাম যে আম গোনা ওয়ান অস্কার, লাইক এখন ইটস ফ্রম ইওর কলেজ অর লাইক সামওয়ান এলস। সো আমি আসলে তোমার কলেজের থেকে পাবো অস্কার, নাহলে আসলে অন্য কোনো কলেজের থেকে পাবো। সো ইটস আপ টু ইউ যে তুমি কি, ইটস আপ টু ইউ। এই যে তুমি ড্যাম কেয়ার হইতেছো, রিস্ক করতেছো নিজেরে, দিস ইজ সামথিং গ্রেট। এন্ড আমি মনে করি যে এগুলা করলে তুমি খুব সহজে, এগুলো আমার মতো করা লাগবে না, পরে আবার চেতাটে দেওয়া যেতে পারে, বাট আমি একটু ড্যাম কেয়ার মানতেছি, সেই জন্য তোমার হচ্ছে যে এরকম ভাবে করি। তোমার যেটা ভালো মনে হয় তোমার নিজের মতো করে ওই ওয়ান লাইনটা বাইট করবা নিজের জীবনের, যেটা আসলে তুমি সব জায়গায় ইউজ করতে পারো, এবং এসের মধ্যেও সেই জিনিসটা রাখার চেষ্টা করবে। নেক্সট হইতেছে যে ইফ ইউ ডোন্ট টেল ইউর স্টোরি সামওয়ান এলস উইল। যেমন আজকে তোমার একটা গাছের গল্প বললাম, এই গল্পটা কিন্তু একজন পারবা না। এখন তারপরে আবার আরেকটা গল্প তুমি দেখতেছো, তুমি করতেছো না, এই গল্পটা আসলে অন্য আরেকজন বলে ফেলবে। কোনো জিনিস থাইমা থাকে না দুনিয়াতে, তুমি যেটা করবা না, তুমি ইউএস অ্যাডমিশনে যাবা না, তোমার অপোজিশনে আরেকজন, মানে তোমার পরবর্তী, তোমার পরিবর্তে আরেকজন চলে যাবে। তুমি এই কাজটা করবা না, তোমার পরিবর্তে আরেকজন করবে। দুনিয়া আসলে কোনো শূন্যস্থান রাখে না, শূন্যস্থানগুলো ফিল আপ হয়ে যায়। সেই শূন্যস্থানটা আসলে তুমি যাইতেছো নাকি আরেকজন যাইতেছে, সেটা হইতেছে ম্যাটার করে। সো ইটস আপ টু what you gonna do and কেমনে কি করবা। ওকে, সো স্টার্ট নাও, ওন ইউর ভয়েস, তোমার গল্পটাকে নিজে ওন করো, নিজের আলাপ, মানে নিজের যেভাবে দাঁড় করাইতেছো তুমি সেটারে নিজে ওন করো। এমন হিপোক্রিসি করা যাবে না যে আসলে আমার ক্যারেক্টার এরকম, আমি মেডিটেশন কিন্তু আমি যাই বলতেছি ভাই আমি আসলে বায়োলজি অনেক ভালো পারি। ভাই কি ধরনের মেসআপ পাবে তুমি কল্পনা করতে পারবে না। বায়োলজি এক জিনিস, ম্যাথ আরেক জিনিস। তুমি মিউজিকে খুব ভালো, কিন্তু তুমি যাই বলতেছো ভাই আমি কিন্তু ফিল্মে যা ফাটায় ফেলবো। ডোন্ট ডু দিস, own what you are. তুমি যদি ভালো কুক হও, টেল দিস ইন ইউর স্টোরি। তুমি যদি ভালো ইন ইউর স্টোরি, তুমি কিছু করতে পারো না, এটাও একটা আর্ট, বুঝছো? সো ইফ ইউ ক্যান শো ইট অ্যাজ অ্যান আর্ট, এটাও কিন্তু একটা আর্ট, প্রুফ করতে পারবো। বাট আজকে ওই রকমের সময় নাই, অন্য আরেকদিন এই বিষয়ে কথা বলবো। লেট ইউর স্টোরি লিড দ্য ওয়ে টু ইউর ড্রিম ইউনিভার্সিটি। সো তোমাদের কলেজ লিস্ট করো, এই যে ইমেলরা আছে ওরা খুব সুন্দরভাবে এইগুলা নিয়ে কাজ করে, ওদের থেকে হেল্প সিক করো, ওদের যেগুলা সার্ভিসেস আছে, ইউ গাইস ক্যান অলসো টেক দিস। অলসো তোমরা বলতে পারো, ইমেলের সাথে কথা বলতে পারো, আমারও বলতে পারো, তোমরা নিজেরা কলেজ লিস্ট করা, তারপরে এই যে প্রি অ্যাপ্লাই এর যে প্রসেস গুলো এখনই শুরু করে দাও, এন্ড খুব সুন্দর করে সেটা করার ট্রাই। কলেজ লিস্টটা অনেক বেশি ম্যাটার করে। এবার লাস্টে আসো যে হচ্ছে এই যে
থ্যাঙ্কস দিলাম, থ্যাঙ্কস দিয়ে শেষ করতেছি। এর মাঝখানে তোমার আমি দেখায় রাখি, হিমেল তোমার অডিও আবার চলে আসতেছে, একটু মিউট করো, আমি শেষ করি তারপর তুমি ইন করো। আচ্ছা ওকে, হ্যাঁ সো বল। আমার পোর্টফোলিও, তো পোর্টফোলিও ওয়েবসাইট আসলে। সো এইখানে দেখো যে একটা ফার্স্ট পেজে তুমি যখন যাইতেছো তখন সাদ আল আমিন আসলে কি, আমার একটা পোর্টফোলিওর ভিডিও যে সেটাও এখানে আছে। তারপরে উইথ দ্যাট সাদ আল আমিন ইজ এ বাংলাদেশি আর্টিস্ট ফিল্ম মেকার, যেটা সেখানে এটা আছে। সো এই যে ফার্স্ট পেজটা যখন তার কাছে যাইতেছে, সে একটা আইডিয়া পাইতেছে হু সাদ আল আমিন ইজ, এন্ড এই ভিডিওটা যদি সামহাউ সে দেখে, ইউ উইল গেট অল অফ পোর্টফোলিও বিল্ডার ক্ষেত্রে ব্র্যান্ডিং। আমি একদম ছোট থেকেই, মানে প্রথম থেকেই আমি যেটা করতাম, যেটা আমার অনেক বেশি হেল্প করছে, সেটা হইতেছে যে আমার জিনিসগুলো গুছায় রাখা। যেমন তুমি সোশ্যাল অনলাইনে যায়, গুগলে যায় যদি সাদ আল আমিন লিখে সার্চ দাও, তুমি দেখবা যে সাদ আসলে কি কি করছে জীবনে সব কিছুর বৃত্তান্ত তুমি পাই যাবা। সো থিঙ্ক ইউর সেলফ এজ আ ব্র্যান্ড 100%। এটা তোমার লাইফে শুধুমাত্র ইউএস অ্যাডমিশনে না, তোমার এন্টায়ার লাইফে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, এবং আই উইশ যে তোমরা সেই জিনিসটা বুঝতে পারবে। এবার আসো লাস্টে তোমাদের কিছু কথা বলে রাখি, তারপরে আমি হিমেলের কাছে সুইচ, মানে হিমেলের কাছে চলে যাব আমরা। সো প্রথমেই যে ব্যাপারটা সেটা হইতেছে যে আমরা ইউএসএ তে যাইতেছি আসলে পড়াশোনা করতে। এখানে তাদের কালচার, তারা আসলে কি করে, তাদের পলিটিক্যাল ভ্যালু, এইসব জিনিসের থেকেও আমাদের বেশি ইম্পর্টেন্স দিতে হবে এই পড়াশোনা কইরা আইসা আমরা আমাদের কমিউনিটিরে, আমরা আমাদের বাংলাদেশটা কিভাবে সার্ভ করতে পারবো, আমরা ওয়ার্ল্ড ওয়াইড। এখন লেটস সে আমি একজন মুসলিম, এইটা ভয়েস হইতে পারে, ইউ আর নোবডি, ইউ কমেন্টিং থিংস, তুমি এক এক জায়গায় যায় কমেন্ট করতেছো, ভাই এই করে ফেলবো সেই করে ফেলবো, ইট ডাজন্ট কাউন্ট, ইট ডাজন্ট ম্যাটার এট অল। কিন্তু ইউ আর বিং সামওয়ান, ইউ আর সামবডি, এন্ড তুমি ভালো করতেছো জীবনে, তখন যায় তুমি যখন একটা ভয়েস রেজ করো, সেই ভয়েসটা ওই যে ফেসবুকের বট অ্যাকাউন্টের কমেন্ট আছে সেই কমেন্টের থেকে বেশি ম্যাটার করে, রাইট? সো আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোয়ালিটিফুললি এন্ড অলসো উইথ দ্যাট আমাদের নিজেদের আদর্শগত জায়গা ধরে রেখে, কালচার ধরে রেখে, বাংলাদেশের থেকে ওই দেশে যায় যদি আমরা ওদের মতো হয়ে যাই, ইটস আপ টু ইউ, তুমি হইতে পারো, নো প্রবলেম। বাট মাই সে ইজ যদি হয়ে যায় তাইলে কিন্তু হইতেছে যে এখানে দেশের আমিত্ব যেটা, আমার স্বকীয়তা কিন্তু থাকতেছে না। সো সেই জন্য আমি তোমাদেরকে তোমাদের ভাই হিসেবে বলো, সিনিয়র জুনিয়র যেটা হিসেবে বলো, আই ওয়ান্ট টু টেল ইউ গাইস যে সেখানে যখন যাচ্ছ তখন মেইনলি তোমার কনসার্ন থাকতে হবে যে হোয়াট ইউ আর ডুইং, এন্ড তোমার কান্ট্রির জন্য কিছু করতে হবে, তোমার কমিউনিটির জন্য কিছু করতে হবে। সো ইউ হ্যাভ টু বিল্ড ইউরসেলফ। একটা সময় যায় বাংলাদেশে আমরা আসলে স্কিলড মানুষজন পাবো, চাঁদাবাজ আর হচ্ছে যে প্রবলেমেটিক মানুষরা কমে যাবে। আমি আগেই তোমাদের পলিটিক্যালি প্রবলেমের মধ্যে ফালাই দিতেছি, আমি দিস, সো প্যারা নাই, পলিটিক্যাল প্রবলেম হলে কিছু হয় না। ওকে, সো এগুলার থেকে বাইর হইয়া শিক্ষিত মানুষরা দেশ চালাবে, তখন বাংলাদেশ দেখবা যে আমাদের আর আমেরিকা যাইতে হবে না পড়তে, তখন বাংলাদেশে মানুষজন আসবে পড়াশোনা করতে। সেই স্বপ্নটা সবাই দেখো স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা খুব সহজে আমরা বাস্তবায়ন করতে পারবো। তোমার পার্সোনাল লাইফে তোমার পার্সোনাল স্বপ্ন থাকতে পারে, কিন্তু কালেকটিভলি উই হ্যাভ টু বিল্ড আ কমিউনিটি কি মানুষের জন্য, রাইট? সো খেয়াল রাখবা, মনোযোগী করি, তোমরা আসলে ভালো করতে। আর কোনো প্রশ্ন যদি আমার কাছে তোমাদের থাকে তোমরা বলতে পারো, আই উইল টক অ্যাবাউট দ্যাট, এন্ড উই আর গোইং টু হিমেল। তুমি আসলে এখন তোমার কথাগুলো বলতে পারো। হ্যাঁ, সাদ তার সব ইম্পোর্টেন্ট পার্ট সবকিছু নিয়ে বলছে যে আমরা আমাদের স্টোরি টেলিং এর পাওয়ার এন্ড আমরা কিভাবে অ্যাপ্লিকেশন সবকিছু গোছাবো বা কি করবো। তো আমাদের উচিত এখন থেকে কাজে লেগে পড়া এন্ড আমাদের প্রতিটা পার্ট কিনে ওয়ার্ক করা। সবাই যেটা মনে করে যে আমার আসলে অনেক স্ট্রং পোর্টফোলিও হইতে হবে, আমার অনেক স্ট্রং কিছু থাকতে হবে, বিষয়টা এমন না। তোমার হাতে যা আছে, কথা কথা তুমি ভালো ড্রয়িং করো, সেটাকে ভালো মতো দেখাও, কমিউনিকেশন করান দেখাও তোমার কি আছে না আছে। তো সেটাই তোমার কাছে ম্যাটার ক্রিয়েট করে। এখন সবাই জাস্ট ইন্সপায়ার হয় ফ্রম আইভি লিগ বা টপ টায়ার, তারা তাদের অনেক হার্ড ওয়ার্ক এন্ড টাইম স্ট্রাগল করে তারা জিনিসটাকে এই জায়গায় নিয়ে আসছে বা ই করছে। যেমন সাদেরও পোর্টফোলিও অনেক সুন্দর, কারণ তার এটা পিছনে ৪ বছরের পরিশ্রম আছে। সাদ ফটোশপ চালাতে জানে ক্লাস অনেক আগে থেকে, অনেক বাচ্চা সময় থেকে। কিন্তু তুমি কেবল ফটোশপ ধরছো, তো তুমি আসলে পারবা না এক্সাক্ট ওর যে ক্যালিবারে বা ওই স্কিলে। তোমার যতটুকু আছে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করো। এখন কারেন্টলি এআই আছে, সে অনেক ভালো একটা হেল্পার। তুমি যদি মনে হয় কারো কাছে হেল্প সিক করতে ভয়ও পাও, তার থেকে হেল্প নাও। আমি কোনোদিন বলব না তার থেকে কপি পেস্ট করো, তার থেকে হেল্প নাও যে আমি একটা স্লাইড বানিয়েছি কিভাবে বানাবো। সে সুন্দর মতো আইডিয়া দিবে। বা ইউটিউব থেকে নাও, ইউটিউব ওয়ান অফ দ্য বেস্ট লেভেলই। যারা আসলে সিএস নিয়ে পড়া তারা জানে যে
ইউনিভার্সিটিকে লাখ লাখ টাকা টিউশন ফি পে করার পর তারা আসলে গ্র্যাজুয়েশনের পিছনে তাদের ২টা টুলসই, একটা হচ্ছে ইউটিউব আর চ্যাট জিপিটি। এই ২টা টুলসই তাদের গ্র্যাজুয়েশন পর্যন্ত নিয়ে চলে যাইতেছে। তো তোমাদের হাতে রিসোর্সেস অভাব নাই, প্রপারলি ইউটিলাইজ করো, নিজের অ্যাপ্লিকেশনকে ভালো মতো ক্রাফট করে নিজের ড্রিম ইউনিভার্সিটিতে যাও। অ্যান্ড ওই একটা পার্ট যে সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং বা সবকিছু, সব দেশেরই কম বেশি ভালো খারাপ সমস্যা থাকবে বা সবকিছু থাকবে। এখন আমরা আমাদের দিক থেকে কিছু করতে পারবো না। তো আমাদের চেষ্টা করা লাগবে আমরা যতটুকু প্রফেশনাল ভাবে সবকিছু ডিল করতে পারি। কারণ আমাদের তো একটাই টার্গেট যে সেখান থেকে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন নিয়ে আমাদের দেশে কন্ট্রিবিউট করা অ্যান্ড আমাদের নিজেদের দেশকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। যেন আমাদের নিজেদের নেক্সট জেনারেশন বা আমাদের পুরা দেশ ভালোমতো রিফর্ম হোক। তো এজন্য আমাদের নিজেদেরকে ভালোমতো ভাবে ট্রেন করা বা প্রপারলি সবকিছু ইউটিলাইজ করা। অ্যান্ড সেভাবে আসলে আমরা সবকিছু ভালোমতো করতে পারবো। And আশা করি যে আমাদের সম্পূর্ণ অ্যাডভাইস বা সবকিছু ভালোমতো তুমি যদি ফলো করো, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ভালোমতো ক্রাফট করতে পারবা অ্যান্ড তোমাদের যে ডেজায়ার স্কোর সেদিকে যেতে পারবা। বাট তোমরা যেটাই করো আগে তোমাদের ড্রিম অ্যান্ড রিয়ালিটির মধ্যে একটা মিল রাখো যে এই অ্যান্ড সবাই সবার বাস্তব স্টোরিটা শেয়ার করবে না। কারণ সে চাইলেও সেটা শেয়ার করা পসিবল না। এখন দেখা যাবে যে তোমার মনে হইতে পারে এক ভাই স্ট্যানফোর্ডে চান্স পেয়েছে, তার জাস্ট XYZ ইসিএ ছিল। বাট বাস্তবে করে তার তুমি কিন্তু তার এসে পড়ো নাই, তার অ্যাপ্লিকেশন ক্রাফটিং স্টাইল বা তার যে পিছনে হার্ড ওয়ার্ক, তার কমিউনিকেশন স্কিল। তো জাস্ট ওই জিনিসটা বেস করে কোনোদিনই করো না। তোমার চেষ্টা করো তোমাদের যতটুকু আসলে রিলেভেন্ট বা তোমাদের প্রোফাইলের যতটুকু ওয়েট যেটা যতটুকু নিতে পারে তোমার সেম ক্যালিবারে এপ্লাই করো এন্ড সেম ভাবে এপ্লাই করো। তাহলে তোমাদের ড্রিমটা ভঙ্গ হওয়ার চান্সেস অনেক কম। কারণ প্রতি বছর অনেকে এপ্লাই করে এন্ড তার রিজেকশনের পর আমাকে মেসেজ দিয়ে বলে, "ভাই আমার তো হইল না।" বিষয়টা তখন আসলে বুঝতে পারি যে ড্রিম ভার্সাস রিয়ালিটি এই যে এই অপশনটা এটা দেখার ক্ষেত্রে সবসময় বুঝে এপ্লাই করো। কারণ আমিও নিজের প্রোফাইল নিয়ে বলি যে আমি কোন আইভি লিগে এপ্লাই করি নাই। কারণ আমি জানি আমার প্রোফাইলটা আইভি লিগের না অ্যান্ড আমি আইভি লিগ লেভেলে এসে করতে পারব না। সো আমাকে তো এখানে এপ্লাই করে কোনো বেনিফিট হচ্ছে না। হ্যাঁ, তুমি আইভি লিগে এপ্লাই করতে পারো তোমার ড্রিম ইউনিভার্সিটি। কিন্তু সেটাকে নিয়ে যদি পুরো হোপফুল থাকো যে আমার আইভি লিগে হয়ে যাওয়ার বিষয়টা এমন না। তো এর জন্য আরকি তোমাদেরকে আগে বুঝতে হবে যে আমি আইভি লিগে এপ্লাই করার জন্য এনাফ ক্যাপেবল কিনা বা আমি যে ড্রিম করতেছি এই ড্রিমটা আদৌ ফুলফিল হবে কিনা। এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। এভাবে তুমি যদি ওয়ার্ক করো ড্রিম ভার্সাস রিয়ালিটি তাহলে তোমরা ভালোমতো উইন হবা। অ্যান্ড কমিউনিকেশন অনেক ইম্পোর্টেন্ট যেটা প্রপারলি ইউটিলাইজ করো তোমাদের অনেক কস্ট রিডিউস করবে। যেমন ধরো এই একটা জাস্ট সিম্পল একটা উদাহরণ যে ধরলাম যে প্লেনের টিকেটের দাম ধরলাম বাংলাদেশ ইউএসএ তে ৳১.৫ লাখ লাগে। আমি যদি প্রপারলি কমিউনিকেশন করে আমার একটা ফ্রেন্ড জাস্ট কাতারকে মেইল করে বলছে যে আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রম এক্সএস স্কুলে পড়ি। ও কাতার ওকে 25% ডিসকাউন্ট দিছে। দেখো এই যে আমাদের মধ্যে যে ব্যবধান সেটা হচ্ছে যে কমিউনিকেশন। ওকে 25% ডিসকাউন্ট কেন দিল? জাস্ট এই যে এখানে যে আমাদের এটা ছিল যে মেইল করে বলছে যে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি এক্স জায়গায় পড়ি। তো আমাকে যদি স্পন্সর বা সামথিং কিছু করা যাবে প্রজেক্ট পারপাসে। তোকে দেখা গেছে 25%। একটা কাতার এয়ারওয়েজের প্লেন টিকেট $১,০০০ হয়। তার 25% ডিসকাউন্ট কিন্তু অবভিয়াসলি অনেক, অনেক টাকা। তো বিষয়টা আসলে পুরা রিয়াল ওয়ার্ল্ড এ সব জায়গায় ওয়ার্ক করে। আচ্ছা কয়েকটা মেবি কমেন্ট আসছে। হ্যাঁ, আমাদের কাছে অনেকগুলো আহ, কোশ্চেনস আছে এন্ড খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আসছে। ফার্স্টে একটা কোশ্চেন আই গেস আমার এটা নেওয়াই লাগবে। অনেকক্ষণ আগে এই কমেন্টটা আসছে। আশরাফি ইসমাত হীরা কমেন্ট করছে, ভাইয়া স্ট্রাগলস ফেস করে নিজেকে ব্যাকআপ করার জন্য ছোট একটা অনলাইন বুকশপ খুলছি। ইজ ইট কাউন্টেড ইন দ্য স্টোরি টেলিং অ্যান্ড ইসিএ? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, আশা করি আমি একটু বলে ফেলি আচ্ছা হ্যাঁ, প্রশ্নগুলো sure, রেখে দিও বলো। তাইলে অ্যানসার প্রশ্নটা স্ক্রিনে রেখে দিও তাইলে আরো সহজ হবে আর কি। মানুষের বুঝতে সহজ হবে যারা হঠাৎ জয়েন করবে। হ্যাঁ, কোশ্চেনটা এড করে দিও স্ক্রিনে। এখানে রেখে দাও। ওকে, আচ্ছা দেখো তুমি কিন্তু নিজেই বলে ফেলছো অলরেডি, আমরা কিন্তু আইডিয়া পাইছি অলরেডি। আই এম ফিলিং গুড যে আচ্ছা ওকে দিস ইজ সামথিং ইন্টারেস্টিং। ওকে, সো অবভিয়াসলি এটা স্টোরি টেলিং এন্ড ইসি এর সাথে কানেক্টেড। অলসো এখান থেকে তোমার ইমপ্যাক্ট করে নিজেকে ব্যাকআপ করার জন্য ছোট একটা অনলাইন বুকশপ খুঁজছো যে এই যে গল্প অলরেডি তুমি আমরা বলে ফেলছো এক লাইনের মধ্যে, দেখছো এই এক লাইনের গল্পটাকে এটার পিছনের যে ওই যে স্ট্রাগলস গুলো যেটা ফেস করছো সেগুলো তুমি আউটলাইন করবা। তারপরে এই তোমার বইয়ের গল্পের পিছনে আসলে তোমার এইটার থেকে তুমি কেমনে মোটিভেট হও সেইটা তুমি আউটলাইন করবা। এই বুকশপ তোমারে আসলে আলটিমেটলি কিভাবে শেপ করছে সেই তোমার লাইফে ফিউচারের ভিশন কি সেটাও অ্যাড করে দিবা। দেন ইটস আ কমপ্লিট স্টোরি, রাইট? সো এটাই স্টোরি টেলিং এন্ড ইসি হিসেবে অবভিয়াসলি ভাবে রিপ্রেজেন্ট করতে পারো। সো নেক্সট হীরা, কোশ্চেন আশা করি তোমার কোশ্চেনের অ্যান্সার তুমি পাইছো। যদি কোনো কনফিউশন থাকে আমাদের কাছে রিচ আউট করতে পারো। আমরা নেক্সট কোশ্চেন চলবো। অর্ণব নান্দি এহসান ওকে, আস্ক করছে যে হাউ ক্যান বিল্ড own portfolio if you can tell us in a brief that would be very helpful for us. ওকে, সো তুমি তোমার পোর্টফোলিও কয়েক কাতারে বানাইতে পারো, কয়েকটা সিস্টেমে বানাইতে পারো।
সেটা হইতাছে যে প্রথমত ডিজাইনের মাধ্যমে করতে পারো, সেকেন্ডারিলি তুমি ওয়েবসাইট করতে পারো, থার্ড হইতাছে যে ভিজুয়ালি করতে পারো, এন্ড তিনটাই করতে পারো। সো আমি সাজেস্ট করবো যে তিনটাই করো যদি তুমি তোমার পসিবল হয়, আর নাইলে যে কোনো একটা করো। আর করার ক্ষেত্রে যদি পোর্টফোলিও এখন খুব সহজ হয়েছে, যেমন যে জেমিনি আসছে, জেমিনি তুমি সবকিছু বলার পরে তারে যদি একটু রান দাও, সে একটা কোড জেনারেট করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলে। আমি রিসেন্টলি ফিচারটা দেখলাম, খুব দারুণ একটা ফিচার। এটার একটু এদিক সেদিক করে তুমি এডিট করে এটাকে পাবলিশ করলে কিন্তু সেই একটা জোস একটা জিনিস দাঁড়ায় যায়। তারপরে আসো তোমার হচ্ছে যে ডিজাইন, ক্যানভা। এখন ক্যানভা স্টুডেন্ট খুব অল্প টাকায় পাওয়া যায়। আমি হচ্ছে যে তোমাদের থেকে আজকে যদি বেস্ট 2-3 রে আমি আসলে ক্যানভা একজন বা দুইজনরে আমি আসলে গিফট করব। আমি আমার পার্সোনালি এটার সাথে প্রিমিয়ার কোনো কানেকশন নাই। সো তোমরা আজকে কি কি কোর্স শিখছো এখান থেকে, এটা সুন্দর করে আমারে 3টা ইম্প্যাক্টফুল জিনিস আমারে লেখা আমারে মেসেঞ্জারে পাঠাইবা, আর উইথ দ্যাট স্ক্রিনশট গুলা পাঠাবা যে আসলে, অথবা তো তুমি যে নোট করছো তোমার লিখছো যেখানে, সেটার স্ক্রিনশট পাঠাবা। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, তোমার ক্যানভার একটা সাবস্ক্রিপশনের যে হচ্ছে লিংক, সেটাও আমি তোমাকে দিব। সো এইটা হইতেছে ব্যাপার। তোমরা ক্যানভা ইউজ করতে পারো, ওয়েবসাইট করতে পারো, ভিডিও করতে পারো। সো তুমি সেটা কিভাবে করবা সেটা আবার নিজে নিজে শিখে নিতে পারবা। এখন সোশ্যাল অনলাইনে খুব সহজ একটা জিনিস শিখা। এআই জিজ্ঞাসা করতে শুনে যাই আমরা। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা আমরা হীরা থেকে আবার কোশ্চেন নেব। ভাইয়া, টার্গেট হওয়া উচিত কি মেরিট বেসড নাকি নিড বেসড? এইটা হিমেল বলো, হিমেল ভালো বলতে পারবো। আচ্ছা, সো এখন টার্গেট মেরিট বেস বা নিড বেসের ক্ষেত্রে আগে দেখা লাগবে যে আমার প্রোফাইল বা অল দোজ স্টাফ কেমন। এখন তোমাকে আগে বললাম যে আমি 4 বছর ইসিএ করে আসছি, তো আই ক্যান ইজিলি অ্যাপ্লাই ফর দ্য নিড বেস স্কলারশিপ। তুমি অ্যাপ্লাই করবা, বাট তোমাকে রিয়ালিটি বাস্তবতা বুঝতে হবে যে যারা নিড বেস ইউনিভার্সিটি তারা সাধারণত টপ টায়ার হয়ে থাকে, তারা তোমাকে নেওয়ার পিছনে অনেক টাকা খরচ করে। যেমন ওভারল্যান্ড কলেজ যদি 1 বছর টিউশন ফিস চিন্তা করি বা সব খরচ $93,000, ওরা আমাকে স্কলারশিপ দিছে অ্যারাউন্ড 50,000 45,000 এর মতো হচ্ছে স্কলারশিপ আছে। রেস্ট অফ দ্য ম্যাক্সিমাম ওদের নিড বেস স্কলারশিপ। ওরা বিশাল একটা অ্যামাউন্ট আমাকে নিড দিছে। সো নিট দেওয়ার পিছনে আমার কারণ যে ইউনিভার্সিটি এই স্কলারশিপের পিছনে তাদের নিজেদের ভর্তুকি দিয়ে আমাকে নিয়ে আসতেছে। তো এখানে ওরা আমার নিয়ে আসার কারণ আমার প্রোফাইল বা অল দোজ স্টাফ মনে হয়েছে যে আমি ওদের ভালো কিছু দিতে পারবো। তো এর জন্য। আর মেরিট বেস স্কলারশিপ হচ্ছে যে একটা জিনিস যেটা তোমার মানে পাবাই তুমি। মানে এটা হইতেছে ওরা গ্যারান্টি দিয়ে দিছে যে তুমি এত স্কোর তুলো বা তোমার প্রোফাইল এমন, তাহলে তোমাকে দিব। এখন তোমাকে দেখা লাগবে যে তোমার প্রোফাইল কেমন। যে ধরলাম তোমার ভালো ইসিএ বা অল দোজ স্টাফ আছে, সো তুমি আসলে নিট বেসের জন্য অনেক স্ট্রংলি এপ্লাই করো। আর যদি মনে হয় যে না, আমার হাতে তেমন ভালো অপশন নাই, আমার ভালো ইসিএ নাই, আর সেক্ষেত্রে তোমাকে আগে বলো প্রায়োরিটাইজ করা হইতেছে মেরিট বেস স্কলারশিপ, দেন ইউ প্রায়োরিটাইজ ফর দ্য নিড বেস স্কলারশিপ। কারণ একসাথে 2 নৌকায় পা দিয়ে চলা একটু কঠিন। তোমার প্রোফাইল একসাথে ভালো হলে তুমি একসাথে সব জায়গায় করতে পারতেছো। কিন্তু আগে তোমার দেখা লাগবে তোমার সেফটি কোথায়। কারণ তুমি সেফটি ছাড়া আসলে মুভ করতে পারবা না। এটা তোমার জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়াবে। অলসো এখানে আমি নেক্সট কোশ্চেনের আগে আমি একটা কথা বলতে চাই। অনেকগুলো কোশ্চেন আইডেন্টিক্যাল এই ক্ষেত্রে যে ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা আস্ক করতেছে, এসএটি দিব নাকি আইএলটিএস দিব। এখন অনেকের মধ্যে কনফিউশনটা, এসএটি কি আইএলটিএস কি, আমরা জাস্ট ওয়ান শর্ট লাইনে শুনতে চাই, এন্ড কোনটা আপনারা সাজেস্ট করতেছেন এটা শুনতে চাই, তাহলে অনেকগুলো কোশ্চেন অ্যানসার একসাথে হয়ে যাবে আর কি। হিমেল, এই অ্যানসারটা আসলে আমি করি, কারণ আমি কোনোটাই করি না। হ্যাঁ, শিওর। হ্যাঁ, তুমি বলো। ওকে, প্রথম কথা হচ্ছে যে আমি আইএলটিএস ও দেই না, এসএটিও দেই না, দুইটার একটাও দেই না, জাস্ট রোলিং ও দিছি। তাও ইউনিভার্সিটি আমারে ওয়েভার কোড দিছে, সেই কোড দিয়ে দিছি। তারপরে আমি 2টা কোড পাইছিলাম, আর একটা কোড হইতাছে যে আমি এক্সাম দিতে পারি নাই ফর সাম রিজন, আমি ব্যস্ত ছিলাম, বাট আগে স্কোর দিয়ে অ্যাপ্লাই করে ফেলছি সব। ওকে, সো এখন শুনো, এসএটি জিনিসটা ক্লাস লাইক 10th, মানে আমি যদি এখন তোমার এসএসসি পরীক্ষার্থী থাকতাম, অথবা হোয়াটএভার ইট ইজ 10th স্ট্যান্ডার্ড যেটা, সেখানে থাকতাম, তাইলে আমি যেটা করতাম যে আমি এসএটির জন্য প্রিপারেশন নিতাম। কারণ তাইলে কি, এখন দেখো আমি যে আইভি লিগে অ্যাপ্লাই করি নাই কেন, আমি তোমার বলতে ভুলে গেছি যে কেন আসলে। ইমেল একটু মিউট করো, তোমার ওটা রিপিট আসে, নয়েজ চলে আসে। অলসো আমি জাস্ট কেন অ্যাপ্লাই করি সাতবার অ্যানসারটার সাথে যে আপনি এখনের স্টুডেন্টদেরকে এসএটি অপশনাল যাওয়ার জন্য কি সাজেস্ট করতেছেন কিনা, এটাও আপনি লাস্টে অ্যানসারে যদি অ্যাড করে দেন। আমি বলে ফেলি। দেখো, এখন
মানে হচ্ছে সিচুয়েশনের মধ্যে থাকো যে তোমার আসলে এখন খুব রাফ টাইম আছে, টাইম অনেক কম আছে, তোমার অ্যাপ্লাই করতে, তোমার এসএটি ওভারঅল জিনিসটা খুব প্রেসারাইজড হয়ে যাইতেছে, এন্ড ইউ হ্যাভ আ ভেরি গুড প্রোফাইল এন্ড ইউ আর কনফিডেন্ট দ্যাট তোমার এসএটি আসলে অত বেশি প্রয়োজন। এটা ছাড়াও তুমি সেফটি কলেজ দিয়ে পার হয়ে যাইতে পারবা, বর্ডারটা ক্রস করতে পারবা। বর্ডার ক্রস জিনিসটা একটু তোমার কাছে শুনতে ইয়ে লাগতেছে, বাট দ্যাটস হোয়াট ইট ইজ। সো এই বর্ডারটা ক্রস করলেই আসলে জ্ঞানের ভান্ডার সেখানে আছে, সেটা নিতে পারবা। আচ্ছা, সো কথা হইতেছে যে তখন যায়া অ্যাসিটি তোমার জন্য ইম্পর্টেন্ট। আর আমি হইলে অ্যাসিটি যদি দিতে পারতাম, দেখো ইমেল কিন্তু আমি অ্যাসিটি দিলে আমার জীবনও হচ্ছে যে আইভি ছাড়া আমারে রাখতে দিত না, সে আইভি আনাই ছাড়তো। সো আইভি যে অ্যাপ্লাই করতো, আরো টপ টায়ার যে ইউনিভার্সিটি গুলো আছে, কলেজেস গুলো আছে, সেগুলো আমরা টার্গেট করে অ্যাপ্লাই করে ফেলতাম। যেহেতু আমার অ্যাসিটি ছিল না, সো আমার করতে হয়েছে কি, কিছু জিনিস ভাইবা চিন্তা করে যে আসলে আমার নিড, আমার কোয়ালিটিজ এন্ড ওভারঅল এর জায়গা থেকে আসলে কে আমারে বেশি প্রায়োরিটি দিতেছে, তার কাছে আমার চলে যেতে হবে। এখানে ওয়ার্ল্ড এর কিউএস র‍্যাঙ্কিং এ কত 100 এর মধ্যে আছে নাকি 200 এর মধ্যে, আরে ভাই তোমার 100-200 থেকে মেইন কনসার্ন থাকতে হবে যে তোমার স্কলারশিপ কে দিতেছে, হু ইজ গোইং টু পে ফর ইওর এডুকেশন, রাইট? তুমি যে ভাই আমি আসলে ওয়ার্ল্ড এর টপ টায়ার 100 ইউনিভার্সিটি 50 কে, তোমার ইউনিভার্সিটির ইএফসি হইতাছে 40 কে। আরে ভাই তুমি টাকাই দিতে পারবে না, তুই টপ টায়ার দেখি করো, আমরা বাংলাদেশি ভাই, আমরা গরিব জাতি, বুঝছো? সো আনটিল আনলেস তোমার বাপের হচ্ছে যে ইউনো ওই যে শত শত কোটি টাকা আছে, তোমার বাপের আসলে ওই যে কি জানি কোটি কোটি টাকা দিয়ে গরু ছাগল কিনে, তাই আর জমি বিক্রি করে ভুলেও পড়বে না, এটা খুব বাজে একটা আইডিয়া। ওকে, সো ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করলে ইউ গাইস ক্যান ডু ইট, আমি জানি না, বাট আই ডোন্ট লাইক সাজেস্ট দ্যাট। আচ্ছা, সো এই যে ব্যাপারটা, এটা বোঝার চেষ্টা করবা। এসসিটিটা আমি সবাইরে সাজেস্ট করব যাদের হাতে অ্যাট লিস্ট 6 মাস থেকে 1 বছর সময় আছে, অথবা 1 বছর মাস্ট একটা এসসিটি 100 দাও। 6 মাস থাকলেও যদি তুমি আসলে ম্যাথে ভালো থাকো, ইংলিশে ভালো থাকো, টেক দ্য এক্সাম, এসসিটি দাও, আর তার সাথে আইএলটিএস নিয়ে যদি আসেই অ্যাপ্লাই করো, তাহলে আইএলটিএস নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই, কারণ ডুওলিঙ্গো দিয়ে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আসলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। সো ডুওলিঙ্গো নাও, এন্ড ইউনিভার্সিটির মেইল করলে এখন সহজেই খুব, মানে এখন একটু টাফ হয়েছে মনে হয়, বাট তো যদি এনরিচ করতে পারো, তোমারে আসলে কোড দিবে, ওয়েবার কোড দিবে, সেটা দিয়েও তুমি ডুওলিঙ্গোর এক্সাম দিতে পারবা, বা ডুওলিঙ্গোর এক্সামের ফিটা অত বেশি না। আর আইএলটিএস এর ক্ষেত্রে আমি বলবো যারা যদি বাইরে অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লাই করার প্ল্যান থাকে, তাহলে তোমরা আইএলটিএসটা দিতে পারো। সো এই হয়েছে। আর আমি কিন্তু দুইটার একটাও দেই না, আবারও বলে রাখি যে ভাই আমি এসসিটিও দেই নাই, আইএলটিএসও দেই নাই। আমি যেটা করছি, আমি আমার আসলে অ্যাপ্লাই করা লাগবে। সাদ ভাই যখন তোমার অ্যাপ্লাই করছে ফল 25 এ, তখন কিন্তু অনেক কলেজ এসএটি অপশনাল রাখছে, যে জিনিসটা এখন নাই। আর এসএটি অপশনাল অনেক কলেজে নাই, এসএটি এখন খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে। হিমেল ভাই যেটা বলছে আমি ওটার সাথে আরো অ্যাড করি। সো এখন তোমাদের কাছে সময় খুবই কম, তোমাদের ফল শুরু হয়ে যাবে আগস্টের মধ্যে, প্রায় তোমাদের কাছে 1 থেকে 1.5 মাস সময় আছে, রাইট? 1 থেকে 1.5 মাসে তোমরা যদি একটা ফ্রি ক্র্যাশ কোর্স করতে পারো, তোমাদের জন্য লাইক চেরি অন টপ হয়ে যায়। যদি এখন থেকে সাদ ভাইদের অ্যাডভাইস মেনে তোমরা এসএ ড্রাফটিং করা শুরু করো, বা অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করো, সাথে একটা এসএটি কোর্স ফ্রিতে পাচ্ছ। সো তোমরা ফর্মটা ফিল আপ করে ফেলো, কমেন্টের মধ্যে দিয়ে দিছি। এন্ড আমরা নেক্সট কোশ্চেনে তাহলে চলে যাই। নেক্সট কোশ্চেনটা আমরা নিব, আমরা লাস্ট কোশ্চেন কি হীরা থেকে নিয়েছিলাম, তাহলে ওর থেকে না নিয়ে আমরা একটু শাফল করি। সো অর্ণব নান্দি এহসান অনেক লং একটা কোশ্চেন করছে, আমি পড়বো নাকি সাদ ভাই পড়বেন? আমি পড়ে ফেলি। আচ্ছা, after working on with an NGO for 2 months, I have been inspired to launch my own non-profit initiative that focuses digital safety remotely, primarily through platforms like Facebook and Instagram. Do you think this kind of initiative can have a meaningful impact? Is it worth it investing time and effort into for long-term result? আচ্ছা, তুমি এখন চেয়ারের উপরে উঠে যাইতেছে, এটা সরাইতে পারবা। ওকে, আমার কথা হইতেছে যে সেফটি অ্যাওয়ারনেস ভালো টপিক, একটু কমন, বাট তুমি এটা নিয়ে যদি আসলেই ক্রিয়েটিভ এন্ড আনকমন কিছু করতে পারো, দেন সেফটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন সোশ্যাল মিডিয়ার সেফটি নিয়ে কাজ করা ইজ আ ভেরি, কিভাবে জিনিসটা করতে পারো। শুধুমাত্র যদি ফেসবুকের পোস্ট হয়, ইনস্টাগ্রামের পোস্ট হয়, তাহলে জিনিসটা আসলে ওরকম ভাবে ইম্প্যাক্টফুল হয় না। সো ট্রাই টু ডু অন ফিল্ড কোন অ্যাক্টিভিটিস যদি করতে পারো, খুব জোস হয়। তার সাথে হচ্ছে যে স্ট্র্যাটেজিক্যালি তোমরা ক্যান অন্যান্য অর্গানাইজেশন থেকে ইউনিক, ইউ হ্যাভ টু প্রুভ ম্যান্ডেটরি পার্ট, বুঝছো?
সো দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু ডু। এইটা হইতাছে তোমার জন্য আমার অ্যাডভাইস। সো নেক্সট কোশ্চেনে যেতে পারো। সো গাইস, আমরা ওয়েবিনারের প্রায় লাস্ট মিনিটে এসে পড়ছি। প্রায় আমরা 5 মিনিট হাতে সময় আছে। তো আমরা 5 মিনিটে কোশ্চেন্স অবভিয়াসলি নিব, তোমরা কোশ্চেন্স করতে থাকো। আমরা লাস্টের এই মোমেন্ট গুলোতে আমরা সাদ ভাই এন্ড হিমেল ভাই থেকে লাস্ট একটা অ্যাডভাইস নিতে চাচ্ছি ওভারঅল ওয়েবিনারের উপরে, বা আমরা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছি আমাদের কি করা উচিত, শর্টলি একটা অ্যাডভাইস যেটা তোমরা আশা করি ফলো করবা। সো আমি ফার্স্টে হিমেল ভাইয়ের কাছে চলে যেতে চাই। হিমেল ভাই, যারা ফল 26 এ অ্যাপ্লাই করবে তাদেরকে ওভারঅল একটা অ্যাডভাইস দেন, তারপর আমি সাদ ভাইয়ের থেকে অ্যাডভাইসটা নিব। ইন দ্য মিন টাইম তোমরা যদি গান শুনতে চাও সাদ ভাইয়ের কাছ থেকে, তোমরা কমেন্ট করতে পারো যে শুনতে চাই, অথবা সবাই কমেন্ট করো পি, সবাই একসাথে পি কমেন্ট করো। যদি দেখি কাউন্ট করার মতো পি আসছে, আমাদের সবার শেষে ওয়েবিনার সাদ ভাই গান গাবে, এন্ড ওই গান গাওয়ার মুহূর্তে আমরা ওয়েবিনারটা এন্ড করব। সো তোমরা কাইন্ডলি কমেন্ট করো যদি তোমরা শুনতে চাও, এন্ড আমি হিমেল ভাইয়ের কাছে ব্যাক করবো। হিমেল ভাই, একটা ওভারঅল অ্যাডভাইস আমাদের ফল 26 এর অ্যাপ্লিকেন্টদের জন্য। ওকে, শিওর। তো আগে তোমরা ফার্স্ট অফ অল মানে তোমাদের কি কি নিড বা তোমাদের অ্যাপ্লাই করতে জন্য কি কি লাগবে সেগুলো ভালো মতো আগে গুছাও এন্ড দেখো তোমার আসলে কি কি স্টাফ বাকি আছে। কারণ দেখা যাবে যে তোমরা অনেক ম্যাটেরিয়াল মানে বারবার গুছাবা, হারায় ফেলবে, এটা সেটা হবে। তো ওই জন্য আগে একবার লিস্ট আপ করে কাজ শুরু করো যে তোমার এটা আছে না, তোমার বিল্ড করতে হবে। তখন দেখা যাবে তোমার হাফ আসল প্রেশার কমে যাবে। মানে সবাই যে মানে সমস্যাটা করে জাস্ট মাথায় ওভার থিঙ্ক করে যে আমার তো আসলে কিছুই না, কি করব। বাট এটার থেকে আগে দেখতে হবে আমার কাছে কি আছে কি নাই। তুমি যখন একটা প্রপার গাইডলাইন সব স্টাফ ফলো শুরু করবা যে আমার এটা আছে and এটা হবে ডেভেলপ করে। যেমন কথা দেখলা তোমার ম্যাক্সিমাম শেষ, তোমার ডুওলিঙ্গো বা আইএলটিএস নাই। তো তুমি প্রেপ নেওয়া শুরু করো, ডুওলিঙ্গো নাই। সো ডুওলিঙ্গোটা বাদ রেখে যে তোমার ডুওলিঙ্গো ধরা লাগবে। সো তুমি এরকম প্রিপারেশন নিয়ে কি কি ম্যাটেরিয়ালস ফলো করা লাগবে ওইসব স্টাফ রেডি করে এভাবে স্টার্ট করো। এন্ড তোমার মানে অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে বা অ্যাপ্লাই করার আগে মাস্ট বি কোনো একজন এক্সপার্টাইজ মেন্টর বা যারা হচ্ছে ইউএস কলেজেস নিয়ে ভালো আইডিয়া, তাদের থেকে একটা আইডিয়া নেয়া। এখন হ্যাঁ, চ্যাট জিপিটি বা এসব সাথে তোমাকে অনেক হেল্প করতে পারে, কিন্তু তাদের কাছে আসলে রিয়েল টাইম ইনফরমেশন বা আপডেট থাকে না। তার ভিত্তিতে দেখা যায় যে তোমার সেই জিনিসটা ভালো নাও হইতে পারে। কারণ একজন হিউম্যান যতটুকু আসলে কমপ্লেক্স ওয়ে থিঙ্ক করতে পারে, চ্যাট জিপিটি ভাবে পারে না। কথা তুমি বললে তোমার ইএফসি 15 কে এন্ড তোমার এসব হাবিজাবি তোমার এখানে চান্স হবে। চ্যাট জিপিটি তো বলতে পারে ইয়েস, বাট অন দ্য রিয়ালিটি এটা ভেরি হার্ড। কারণ প্রতি ইউনিভার্সিটিতে সার্টেন জিনিস থাকে এন্ড তার সার্টেন অ্যামাউন্ট অফ প্রোফাইলকে নেয়। যেমন কথা বললাম যে নক্স কলেজ সাদকে এত বড় স্কলারশিপ দিছে, এর কারণ ছিল ওর ভালো মিউজিক এন্ড আর্ট পোর্টফোলিও এন্ড ওর একাডেমিক রেকর্ড ইসি অল দোজ স্টাফের কারণ ইসি। আমি ধরলাম তোমার তেমন কিছু নাই, তো তুমি যদি সাদের মতো স্কলারশিপ সিক করো সেটা তো পসিবল হবে না। তার মধ্যে তোমার ক্যালটেক ইউনিভার্সিটি যারা একাডেমিক্যালি হাইলি রিগোরাস, তো ওরা চায় যে একটা স্টুডেন্টের সাইডে মিনিমাম 1550 প্লাস স্কোর থাকুক, তার ভালো 3 থেকে 4টা Q1 Q2 পেপার থাকুক। এখন ধরো তোমার তেমন কিছু না, বাট তুমি ড্রিম ধরা ক্যালটেকের, সেটা তো পসিবল হবে না। আমি যে জিনিসটা সবসময় বলি ড্রিম ভার্সেস রিয়ালিটি, সেটা যদি মেনটেন না থাকে সেক্ষেত্রে দেখা যায় অ্যাপ্লিকেশন কোল্যাপস করা বা তোমার যে রিয়েল আউটপুটটা আসা সেটা সবথেকে বেশি ব্যাঘাত ঘটে। এন্ড সেটা চায় না যে তোমাদের ড্রিম ভঙ্গ হোক। তো অল টাইম এটাকে ফোকাস দিও যে তোমার যতটুকু মানে এন্ড টাইম আছে যে তোমার যতটুকু ড্রিম এন্ড রিয়ালিটি এটা আগে ভালো মতো ক্রস চেক করো। কারণ প্রতিটা মেন্টর যারা এসব নিয়ে কাজ করে তারা কোনোদিনও তোমাকে হোপ দিবে না। তো এর জন্য তুমি চেষ্টা করো তাদের থেকে আগে দেখে নেওয়ার জন্য যে তুমি এখানে এপ্লাই করতেছো, ইজ ইট ওর্থ ফর ইউ। দেন আলটিমেটলি তুমি যখন সবকিছু গুছিয়ে এপ্লাই করবে, আই থিংক ভালো একটা আউটপুট আসবে। অ্যান্ড এটাই আরকি। অ্যান্ড অনেক রিসোর্সেস প্রিমিয়াতে আছে, আমার নিজের পেজে আছে। সাদও শেয়ার করবে সুন। সো সবকিছু ফলো করো অ্যান্ড দেখো অ্যান্ড হেল্প সিক করতে ভুলো না। এই বাংলাদেশি কমিউনিটিতে সবাই কম বেশি হেল্পফুল। সবারই এই হেল্পনেস বা হেল্পফুলনেস এর জন্য সবাই একটা জায়গায় আসছে আজকে। সবাই চেষ্টা করে সবাইকে হেল্প করার জন্য। হয়তোবা অনেকে মেসেজ করার কারণে এত মেসেজ সবার দেখা পসিবল হয় না। একজনকে না পেলে আরেকজনকে আস্ক করো। অনেক প্ল্যাটফর্মই আছে। অনেক জায়গায় সবাই আছে। LinkedIn অনেক জায়গায়। সো যত প্ল্যাটফর্মের পাতা থেকে হেল্প সিক করো। তো আমি দেখা গেছে অনেক টপ মেন্টর যারা আরকি বাংলাদেশে খুব রেনন ইন কমিউনিটি, আমি যখন এপ্লাই করছিলাম তখন তাদের সাথে কানেকশন ছিল না। তাদের পাইতাম না। আমি কি করতাম? LinkedIn এ তাদেরকে নক করতাম। কারণ আমি জানি যে Facebook এ একসাথে বাল্ক আকার মেসেজ হয়। যেমন আমার ডিএম খুললে এরকম কয়েকশো এখনো আছে যে ভাই এটা কি হবে, এটা কি? তখন আমার পক্ষে আসলে এতজনকে দেখা পসিবল হয় না। তো অনেক সময় দেখা যায় যে ওই সবকিছুরই আসলে প্রিভিলেজটা নেওয়া লাগবে। তো সেটাই আরকি, ওরকম প্রিভিলেজটা ইউজ কইরো। যেখানে যেটা পাও, যেভাবে সেটা ইউজ করতে পারো। অ্যান্ড সাদ, বলো তুমি। সাদ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি জাস্ট একটা কথা বলতে চাই, তোমাদের যদি এখন কোনো কোশ্চেন্স থাকে তোমরা আমাদের পেজে করতে পারো, অথবা ইন্টারেস্ট ফর্ম ফিল আপ করে রাখতে পারো, তোমাদের সাথে পরে কথা বলবো। অলসো গান গাওয়ার যে বিষয়টা, তোমরা কিপটাগুলো সবাই গান ঠিকই শুনবা, কমেন্ট করতে চাইতেছে না। 6টা কমেন্ট আসছে, সাদ ভাই 6টা লাইন গাবে, এরপরে আমি স্ট্রিমটা কাইটা দিয়ে নিজে গান শুনবো সাদ ভাই থেকে। মানে যদি কমেন্ট না করো শোনাবে না, ঠিক আছে? এন্ড আমাদের কাছে কয়েকটা কোশ্চেন্স আসছে, এখন আই গেস আমরা কোশ্চেন নিতে পারবো। আমরা খুবই লাস্ট মোমেন্টে এসে পড়ছি। কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার থেকে সাদ ভাইয়ের অ্যাডভাইস শোনা বেশি। একটু দিয়ে দাও একটু। ওকে, আমরা শর্টলি নিতে পারি। বাট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নাও, বুঝছো?
আচ্ছা ভাই আমি রিসার্চ ওকে, নিয়ে কাজ ওয়েট করতে ওয়েট চাইছিলাম আমাদের যাতে যেহেতু ওয়েট ওয়েট সাদ ভাই, ভিসা নিয়ে যেহেতু ইস্যু হচ্ছে, আমি ভিসা রিলেটেড কোশ্চেনটা নিলাম আর কি। আচ্ছা ওকে, ফল এন্ড স্প্রিং এর জন্য আবেদন করলে যদি I-20 পেয়ে থাকে 2 সময় থেকে, তাহলে কি দুইবারই এমবাসি ফেস করা উচিত, নাকি যদি দাঁড়ানো উচিত ফার্স্ট? ওর প্রশ্নটা খুবই কনফিউজিং, বুঝছো? আই উড সে যে তুমি ফল স্প্রিং পরে তোমার দেখতে হবে যে তোমার কই আছে, ভালো এডুকেশন কই পাবা, কোন ইউনিভার্সিটিতে যাবা, কোন কলেজে যাবা, সেটা ডিসাইড করে সেটা নিয়ে প্ল্যান করে তারপরে তুমি এমবাসি চিন্তা করবে। আগে চিন্তা করার কথা না। আর তুমি ফলে, আমি সবাই সাজেস্ট করি যে ফলে আসলে গেলে বেটার, কারণ ফলে স্কলারশিপ মেবি বেশি দেয়। হিমেল ভালো বলতে পারবে এই বিষয়ে। স্প্রিং ওইরকম স্কলারশিপ দেয় না, প্রোভাইড করে। হ্যাঁ, আমি একটু অ্যাড করি, মানে এখানে দেখা যায় যে ফল সেমিস্টারে আমাদের হাতে ইউনিভার্সিটিজ অনেক থাকে, কমন অ্যাভেশন 900 ইউনিভার্সিটি সাপোর্ট করে। তো দেখা যায় অ্যাপ্লাই করার সময় আমাদের হাতে 900 থেকে মানে বলা যায় সবগুলো ইউনিভার্সিটি হাতে অপশন দেয়, কিন্তু স্প্রিং এ দেখা যায় 100-200 মতো ইউনিভার্সিটি থাকে, এন্ড তারা মোস্ট অফ দ্য ভালো না, কিছু ভালো ইউনিভার্সিটি থাকে, বাট তার নাম্বারটা খুবই কম, এন্ড দেখা যায় ভিসা প্রসেসিং বা অল দ্য স্টাফ একটু হার্ড হয়ে যায়। তো ফল যেহেতু আসলে বাংলাদেশ থেকে, বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে যাওয়া একটা বেস্ট টাইম, তো আমি সাজেস্ট করি যে ফলে যাও। 6টা মাস আসলে লস, তোমার লাইফে তেমন কোনো লস ব্রিং করবে না, কিন্তু একবার রিজেকশন খাইলে এন্ড সেই যে প্রবলেম এন্ড অল দ্য সাফারিং ব্রিং যেটা হয়, এটা আসলে অনেক একটা লং টার্ম ট্রমার মতো, এন্ড একবার রিজেকশনের পর আসলে সেকেন্ড টাইম ভিসাতে দাঁড়ানোর মতো আসলে মন মানসিকতা সবার থাকে না, এন্ড জিনিসটা খুব হার্ড হয়ে যায়। সো আমি চাই না যে কেউ আসলে রং দিকে যাও। হ্যাঁ, অনেকেই ভিসা পায়, কিন্তু তারপরেও ফল হইতেছে ওয়ান অফ দ্য গুড সেশন। ওকে, আমরা এখন আমাদের ইম্পর্টেন্ট পার্টে চলে যাব। সবসময় সাদ ভাই জ্ঞান দিতে আসবে না, এটা তোমাদের মাথায় থাকা উচিত। তোমরা সবাই এখন নোট করবো সাদ ভাই কি বলবে, এন্ড আমরা সাদ ভাইয়ের কাছে চলে যাব। ওকে, সো ওভারঅল আমি কয়েকটা পোর্শনে তোমাদের একটু ছোট করে, স্টোরির ক্ষেত্রে তো আজকে অনেক কিছু বললাম, যে কেমনে নিজের গল্পটা বলবা, গল্পটা কেমনে শেপ করবা, এটা ট্রাই করবা রিয়েলিটি বেসড হইতে হয় যেন, সেটা মাথায় রাখবা। আর যে যে বিষয়গুলো বললাম সেটা কনসার্ন থাকবা। সবচাইতে বেশি নিজের মেন্টাল হেলথ এবং নিজের সময় দাও আসলে। তার সাথে আমি যেটা বলি যে মানুষের হেল্প করলে আসলে মেন্টালি তুমি নিজে পিস পাওয়ার একটা খুব ভালো মাধ্যম হইতেছে মানুষকে হেল্প করা। কেমনে? তোমার বাবা মায়ের ছোট্ট একটা কোনো কাজ করে দিতেছো, সেটা হইতে পারে তুমি তোমার কোনো ফ্রেন্ডের হেল্প করতেছো তার লাইফের কোন একটা জিনিস সর্ট করতে, সেটা হইতে পারে যে তুমি কোনো রাস্তার কোন একটা মানুষকে, কোন একটা মনে করো যে নিডি মানুষকে তুমি হেল্প করতেছো কোন একটা ভাবে। সো এইটা হাম্বলনেসের চর্চা করতেছো নাকি? যারা রিলিজিয়নে বিশ্বাস করো, তারা নিজ নিজ ধর্ম নিয়ে খুব স্পিরিচুয়ালি কানেক্টেড হওয়ার ট্রাই করো। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রসেসটা হইতেছে যে তোমার খুবই ওভারওয়েলমিং একটা প্রসেস। তো এই প্রসেসের মধ্যে তোমার মেন্টাল পিস অনেক ম্যাটার করে, এন্ড তুমি ওই যে সর্বোচ্চ চেষ্টা কইরা যায় একজন সৃষ্টিকর্তা আছে, একজন সামথিং সুপারফিশিয়াল লাইক একটা এন্টিটিয়াস, যার কাছে মাথা নত করে বলতেছে আল্লাহ আমি তো আসলে সব করে ফেলছি, এখন আসলে তোমার কাজ। আমি দেখছি যে এই দোয়া করা বা হচ্ছে যে এই যে সৃষ্টিকর্তার কাছে চাইলে হয় কি একটা সময় যায় তুমি নিজেই আসলে কনফিডেন্ট হয়ে যাও, সেটা অনেক ভালোভাবে কনফিডেন্ট তোমার বুস্ট করে তো করে। আমি বিশ্বাস করি যে সেই জিনিসটাও তোমার খুব ভালোভাবে ইম্প্যাক্ট করে। সো যারা রিলিজিয়ন ফলো করো, তারা যে কোনো রিলিজিয়ন, তুমি যে সুন্দর করে ফলো করবা এবং স্পিরিচুয়ালি কানেক্ট থাকবে অ্যাটলিস্ট এই সময়টার মধ্যে। এবার আসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে রিয়ালিটি বুঝবা, যেটা হিমেল অলরেডি বলছে যে তুমি আসলে কই কই যাইতে পারো। এখন তুমি এসএটিতে 1500 পাইছো, 1540 পাইছো, দ্যাট ডাজন্ট মিন যে তুমি আইভি লিগে চান্স পাবা। তোমার সবগুলা সাইমনটেনিয়াসলি সবগুলা একই লেয়ারে চলতে হবে, বুঝছো? সবগুলা সামনের দিকে থাকতে হবে, তারপরে তারা জাজ করবে। এসএটি ইজ জাস্ট একাডেমিক্স, দিস ইজ নট এভরিথিং অফ ইয়োরসেলফ, রাইট? বাট এসএটি দিয়ে অনেক স্কলারশিপ পাওয়া যায়, ফুল টিউশন পাওয়া যায়, অনেক এরকম সিস্টেম আছে। বাট তোমার যেটা চিন্তা করতে হবে যে তোমার স্টোরিটা যেমন ম্যাটার করে, তোমার অ্যাসিটিও ম্যাটার করে, তোমার গল্প ম্যাটার করে, উইথ দ্যাট তুমি আসলে কি পড়তে যাবা, ভবিষ্যতের পরিকল্পনা কি, সেটাও ম্যাটার করে। সো এই জিনিসগুলো সবগুলো একসাথে শেপ করবা, একাডেমিক্সটা সর্ট আউট করবা। যারা রিসার্চ পেপার করতেছো বা করতে চাও, এখন সবচেয়ে বেশি ট্রাই করবা যে আসলে রিসার্চ পেপারটা কি কোনো ইম্প্যাক্ট ফেলতেছে। যেমন আমি একটা পেপার করছিলাম তোমার হচ্ছে যে জুলাই নিয়ে, যেমন একজন প্রশ্ন করছো, আচ্ছা
আমি রিসার্চ নিয়ে কাজ করতে চেয়েছিলাম, বাট একজন প্রফেসরের সাথে কথা বললাম, উনি বললো যে রিসার্চ নিয়ে কাজ করব, আমার কি ওই সাবজেক্ট নিয়ে একাডেমিক। হ্যাঁ, এই দেখছো তুমি এই প্রশ্নটা আমি বুঝে গেছি কি প্রশ্ন। এইটাই আমি তোমার বলতে নিছিলাম যে তুমি যে বিষয়ে রিসার্চ করবা সেটা কি আসলে তোমার মানে নলেজ আছে, নলেজ যদি না থাকে গেইন করতে পারবা সহজ। এখন যে 4-5টা বই পড়বা, অনলাইনে একটু সার্চ আপ করবা, এন্ড 1 মাস তুমি জাস্ট জ্ঞান আর কি লিপিবদ্ধ করতে পারবা। এখন দেখো, কিন্তু তুমি একটা রিসার্চ করলা যে এআই দিয়ে একটা বাইট করছো, বাইট করে সেটা দিয়ে আবার এআই দিয়ে করে তুমি পাবলিশ করে ফেলতেছো, দ্যাট ডাজন্ট কাউন্ট। ইউ ক্যান গেট হেল্প ফ্রম এআই, বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি এআই দিয়ে রিসার্চ পেপার করবা, আবার এআই দিয়ে বলবা হিউম্যানাইজ করে দিতে, তারপরে আবার সেটা পাবলিশ করবা। ইটস ভেরি ভেরি ক্রিঞ্জ, বুঝছো? সো আমার যেটা রিসার্চ পেপার ছিল জুলাই মুভমেন্ট নিয়ে, সো তখন আমি না জিনিসটা ফিল করছি। আমি তখন করছি এটা অ্যাজ আ প্রোটেস্ট, যে আসলে এটা একটা ডকুমেন্টেশন থাকা উচিত। জুলাইতে মানুষজন আসলে ভিজুয়ালি কেমনে ইম্প্যাক্ট হয়েছে, যে জুলাইতে মানুষজন ভিডিও দেখে কিভাবে ইম্প্যাক্টেড হয়ে তারা আসলে আন্দোলনে জয়েন করছে, সেইটা ছিল নিশ। আর আমি না তোমার ফর্মটা যখন দিছি যে ইন্টারেস্ট মানুষের অ্যান্সার গুলো নিয়েছিলাম, যে মানুষের ওভারভিউ, ওই যে অ্যাক্টিভিটিস যেটা হয়েছে বা তাদের এক্সপিরিয়েন্স যখন নিতেছিলাম, আমি অনেকগুলো ফিল্ম মেকারের সাথে যায়া তাদের সাথে বসে কথা বলছি। এই যে পুরো প্রসেসটা না, এটা খুব ইন্টারেস্টিং, বুঝছো? এটা তোমার অনেক কিছু শিখাবে, অনেক হাম্বল হবা তুমি, এখান থেকে অনেক নলেজ পাবা। তার সাথে এই যে অ্যাক্টিভিটিস যারা এক্সপিরিয়েন্স না, এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার পরে রিসার্চটা আসলে তোমার লাইফে একটা ভ্যালু ক্রিয়েট করবে, তার সাথে তোমার প্রোফাইলও ভ্যালু ক্রিয়েট করবে। সো আমি বলবো যে তোমরা যারা রিসার্চার আছো তারা খুব ভালোভাবে জিনিসটা বুঝা তারপরে করবা। তারপরে আসো হচ্ছে যে এগেইন আমি বলে রাখি যে এই হিমেলরা মেন্টরশিপ করতেছে, আরো অনেকেই আছে যারা মেন্টর অ্যাজ আ মেন্টর কাজ করতেছে। তাদের জন্য আমার অ্যাডভাইস সবসময় থাকবে যে আসলে স্টুডেন্টদেরকে হেল্প করাই আমাদের মেইন লক্ষ্য হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি হিমেল সেটা নিয়ে কাজ করে, এখন কাজ করতেছে খুব ভালো। তারা আচ্ছা দেখো, মানুষ আসলে ভ্যালু ক্রিয়েট করতেছে, তার বিপরীতে তোমার থেকে কিছু কারেন্সি নিতেছে। দ্যাটস অলসো পুটিং ইউ ইন আ প্লেস যে তুমি আসলে সেটারে পাত্তা দিতেছো। অনেক ফ্রি রিসোর্স আছে, বাট তোমরা পাত্তা দিবা না। ফ্রি রিসোর্সে গায়ে লাগে না আসলে, বুঝছো? টাকা দিয়া যদি পড়তে যাও, সেখানে একটা ম্যাটার করে যে প্রত্যেকদিন চিন্তা করতেছে আল্লাহ টাকা দিছে এই জায়গায়, টাকা না দিয়া পড়লে ওরা আরে ওই তো দিছে, তো এরকম তো অনেক আছে, পাওয়া হয়ে যাবে, আর কি প্যারা নাই, আরেকদিন যাব। এই যে ব্যাপারটা, এইটার জন্য হলেও অনেকের উচিত যে পে যে সার্ভিসেস গুলো আছে এগুলো তোমরা নিতে পারো। আর আসো লাস্টলি, আমি একটু আগেও যেটা বলছি যে ধরে রাখা, নিজের স্বকীয়তা বজায় রাখা, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। এখন দুনিয়া অনেক সংকীর্ণ হয়ে যাবে, সামনে দুনিয়ায় অনেক নতুন নতুন জিনিস আসবে, নতুন জিনিস হবে। তুমি নিজেরে যদি ধরে রাখতে না পারো, আই এম টেলিং ইউ, ইউ ক্যান বি আ বিলিয়নিয়ার, ইউ ক্যান বি আ মিলিয়নিয়ার। তুমি জীবনে অনেক কিছু করতে পারো, অনেক ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারো, অনেক কিছু করবা, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যখন তুমি চোখটা বন্ধ করবা, তুমি শান্তি না পাইতে পারো। সো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট যে হু ইউ আর, হোয়াটস ইউর রুট। এন্ড এইটা নিয়ে যত মানুষ দুনিয়াতে কাজ করছে তারা অমর হয়েছিল, অমর হয়ে থাকবে। সো আমি বিশ্বাস করি তোমরা এই জিনিসটাও চিন্তা করবা। শুধু নিজের নিয়েই চিন্তা করবা না, নিজের আশেপাশের নিজের ফ্যামিলি নিয়ে, নিজের কমিউনিটি নিয়ে, নিজের ফ্রেন্ডসদের নিয়ে, সবাইরে নিয়েই চিন্তা করে, নিজের দেশকে নিয়ে চিন্তা করে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। এখন নতুন বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ নিয়ে যদি আমরা কাজ না করি, কে কাজ করবে বলো? সো এই ব্যাপারগুলো আসলে আমি বিশ্বাস করি তোমরা সবাই মাথায় রাখবে। এবং একটা সেশন অর্গানাইজ করার জন্য হিমেল রে, শিহাব রে এন্ড প্রিমিয়ার এডুকেশন রে অনেক অনেক থ্যাংক ইউ। এন্ড আমার মতো তোমরাও এই যে আজকে যারা সেশন দেখছো, তোমরাও এসে তোমাদের গল্প বলবা এই রকমের ভিডিওতে এসে, লাইভে এসে। আমি সেটা বিশ্বাস করি। এন্ড সেই দিন তুমি বলতে পারবে যে ভাই ওই দিন সাদ ভাই ছিল, ইমেল ছিল, আমি একটা সেশন করছিলাম, আজকে এসে আমি গল্প দেখছো, তুমি তখন একটা গল্প তোমার ক্রিয়েট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আজকের ওয়েবিনার, থ্যাংক ইউ সো মাচ। আপনার ইনফোগুলা খুবই ক্লিয়ার ছিল, কনসাইজ ছিল, আমরা সবাই আশা করি সবাই বুঝতে পারছি, আমি নিজে তো বুঝতে পারছি। সো তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে এই ওয়েবিনারটা অ্যাটেন্ড করার জন্য। তোমাদেরকে 3-4টা জিনিস মনে রাখতে হবে। একটা, ফ্রি অ্যাসেটিক ক্র্যাশ কোর্স পাইতেছো। সেকেন্ড, প্রিমিয়ার থেকে সাদ ভাই কিছু গিফট দিচ্ছে তোমাদেরকে, ওইটা পাইতেছো। অলসো থার্ড, সাদ ভাইকে ক্যানভা স্পন্সর করছে, ক্যানভা অ্যাকাউন্ট দিচ্ছে তোমাদেরকে। কমেন্ট করো, তোমাদেরকে ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট দিবে। অলসো আমার মেসেজ দিতে হবে, যেটা বলছি ওই প্রসেস ফলো করতে হবে, নাইলে পাবা না। এন্ড আ স্মল থ্যাংক ইউ সাদ ভাই, আপনাকে থ্যাংক ইউ দিয়ে ছোট করতে চাই না, আপনি ওয়েবিনার আইসা খুবই
ভ্যালুয়েবল ইনফরমেশন আমাদেরকে দিচ্ছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখন আমার মাথায় বাজতেছে, আমি পড়ালেখা নিয়ে সিরিয়াস না, কিন্তু 3 কোটি টাকার স্কলারশিপ পাইছি, এন্ড এই জিনিসটা তোমরা ফলো করতে পারো, ইটস মোর লাইক আ ট্রেন্ড। সো থ্যাংক ইউ সো মাচ। ও ওকে, আমাদের একটা অডিয়েন্স আমাদের ভুল ধরে ফেলছে, আমি ভাবছি একটু কাট খেয়ে ফেলতে পারবো, বাট গানের কথা সে মেনশন করছে। সো আমরা গান দিয়ে এই সেশনটা শেষ করব। আজকের মতো তোমাদের থেকে বিদায় টানতেছি, এন্ড গান চলাকালীন আমরা সেশনটা এন্ড করবো। থ্যাংক ইউ সো মাচ সবাই আসার জন্য। আজকে আমাদের সাথে অনেক জোস আড্ডা হলো, এন্ড আমাদের নেক্সট ওয়েবিনারের জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। সাথে ভাই হ্যাঁ, গান শুনতে হবে, রাইট? আচ্ছা, আমি তোমার এই গানের গল্প বলে রাখি যে এই গান কিন্তু তোমার স্কলারশিপ এনে দিছে, রাইট? সো সেই আমি কিন্তু একটা মিউজিক স্কলারশিপ পাইছিলাম, সো এইটা গান হিসেবে আমার আসলে এইটা লাইভ হিসেবে তাদের আমার পাঠাইতে হয়েছিল। সো ওকে, আই এম স্টার্টিং দিস। এটা আমি আসলে নজরুলের গান যখন গাই তখন আমার নিজের কাছে খুব প্রিভিলেজ লাগে। আসলে নজরুলের মতো একটা কবি আসলে বাংলাদেশে আমরা পাইছি। স্টার্টিং। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজও তার ফুলকলিদের ঘুমটো টেনি তন্দ্রাতে বিপুল, আজও খায় উত্তরে বায় ঝরছে নিশিদিন, রিক্ত শাখায় উত্তরে বায় ঝরছে নিশিদিন, আসেনি দক্ষিণে হাওয়া গাওয়া মৌমাছি বিপুল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। থ্যাংক ইউ সো মাচ ভাই, অসাম ছিল। আজকের মতো সবাইকে থ্যাংক ইউ, তোমাদের সাথে আবার কথা হবে। বাই বাই।